আচ্ছা, আজকে চল শুরু করা যাক। এখনো অনেকে জয়েন করেনি, যাকে সবাই দেরি করে করে ঢুকে। তো আমরা একবার রিভিশন দিয়ে দিই গ্রুপ নাম্বার 17। ঠিক আছে, 17টা কোনটা কোনটা পড়তে হবে একটু আমি বলে দিচ্ছি। আর সাথে সাথে কারণ আমাদের যে সিলেবাস আছে তাতে কিন্তু পি ব্লকের মার্কসটা অনেক বেশি আছে এবারে, তো সেই জন্য 17 গ্রুপটা আজকে একটু বলে দিই। তারপরে অ্যালকোহল ফেনল নিয়ে আমরা একটু আলোচনা করব, কোশ্চেন সেখানে করব। এইভাবে হোক আজকে পি ব্লকটা আমাদের মোটামুটি মানে রিভিশনটা হয়ে গেল। তো আমরা একটা পরীক্ষা যদি পি ব্লকের জন্য দিতে চাস তাহলে অফলাইনে পরীক্ষা দিতে পারিস, আমার বাড়িতে এসে ডেট যেটা কনভিনিয়েন্ট হবে সেরকম টাইম করতে পারিস, কোনো অসুবিধার কিছু নেই। অনলাইনে তো দিতেই পারিস, কিন্তু পরীক্ষাটা তো আমার বাড়িতে এসে দিলেই ভালো হয়। তো গ্রুপ নাম্বার 17-এ দেখ, এখানে জেনারেল ট্রেন্ডস আছে সিলেবাসে। অ্যানামালাস বিহেভিয়ার অফ ফ্লুরিনের অ্যানামালাস বিহেভিয়ার, সাথে হাইড্রোজেন ক্লোরাইড এবং অক্সি অ্যাসিডস অফ হ্যালোজেন, ইন্টার হ্যালোজেন কম্পাউন্ডস, এরকমই আমাদের সিলেবাসে আছে। তো আমরা একটু ডিসকাস করে দিচ্ছি। তো ফার্স্ট অফ অল দেখ কয়েকটা জিনিস এখানে যেগুলো তোর মনে রাখতে হবে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে এদের কিন্তু জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন, আচ্ছা কেউ একজন এসছে, জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন NH2NP5 এদের জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন। আয়োড ফ্লুরিন হচ্ছে মোস্ট রিয়াক্টিভ, আমি ইম্পর্টেন্ট পয়েন্টগুলোই বলছি। আয়োডিন হচ্ছে লিস্ট রিয়াক্টিভ। অক্সিডাইজিং পাওয়ার ডিক্রিজেস ফ্রম ফ্লুরিন টু আয়োডিন, মানে অক্সিডাইজিং পাওয়ার এটা কিন্তু ফ্লুরিন সব থেকে বেশি, তারপরে ক্লোরিন, তারপরে ব্রোমিন, তারপরে আয়োডিন, এইভাবেই যাচ্ছে। ওর খুব একটা দরকার নেই, এইটার ফর্মুলাটা মনে রাখবি, ক্রায়োলাইট Na3AlF6 অনেক জায়গায় লাগে, ফ্লুরোস্পারো তাই CF2, এটা হয়তো অত লাগবে না। সোডিয়াম আয়োডেট NaIO3 একটু লাগে। আচ্ছা, মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্টের দিকে দেখ। বয়লিং পয়েন্ট ইনক্রিজেস উইথ দ্য ইনক্রিজ ইন অ্যাটমিক নাম্বার, মানে ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন উপর থেকে নিচে আস্তে আস্তে বাড়তে থাকছে। কে কি লিখছে? স্যার আগের দিনের পিডিএফটা দেননি তো, দেখিসনি মনে হয়? যে পিডিএফটা আমি পাঠিয়েছিলাম সেই পিডিএফটাতে কিন্তু একেবারে 15 থেকে 18 পর্যন্ত পিডিএফটা ছিল, ভালো করে লক্ষ্য করিসনি? লক্ষ্য করে দেখবি যে আমি লাস্ট যে পিডিএফটা পাঠিয়েছি তার মধ্যে কিন্তু পুরোটাই রয়েছে, এই পুরোটাই দেয়া রয়েছে, একবার দেখে নিস প্লিজ, তাহলে বুঝে যাবি। তো আমি ডিসকাস করছি পরপর, কিন্তু একসাথে পাঠিয়ে দিয়েছিলাম। স্ট্রেংথ অফ ইন্টারমলিকুলার ফোর্সেস অফ অ্যাট্রাকশন বিটুইন দ্য মলিকিউলস ইনক্রিজেস উইথ দ্য ইনক্রিজ ইন অ্যাটমিক নাম্বার। তো ন্যাচারালি ফ্লুরিন ক্লোরিন গ্যাস হয়, কিন্তু আয়োডিন সলিড হয়। আচ্ছা, আয়োনাইজেশন এনার্জি এদের খুব হাই হয়, কারণ বাইরের সেলে কিন্তু ইলেকট্রন আছে 7টা, তারা ইলেকট্রন নিতে চাইবে, ইলেকট্রন দিতে চাইবে না। টেন্ডেন্সি ইনক্রিজেস ডাউন দ্য গ্রুপ বিকজ ডিস্টেন্স, টেন্ডেন্সি ডিক্রিজে, আয়োনাইজেশন এনার্জি ইনক্রিজেস ডাউন দ্য গ্রুপ হবে না, ডিক্রিজেস ডাউন দ্য গ্রুপ হবে, এখানে ভুল আছে, ডিক্রিজেস ডাউন দ্য গ্রুপ বিকজ ভ্যালেন্স সেলের সাথে নিউক্লিয়াসের ডিস্টেন্সটা বাড়ছে। আয়োডিন ইজ ক্যাপেবল অফ ফর্মিং স্টেবল কম্পাউন্ডস ইন হুইচ এক্সিস্ট অ্যাট আয়োডিন প্লাস আয়ন। ঠিক আছে, সিম্পল ব্যাপার, এখানে কিছু নতুন করে কিছু বলার নেই। চলে আসছি আমরা তারপরের বিষয়টায়, যেখানে কালার আছে। তো কালার, ফ্লুরিনের পেল ইয়েলো কালার, গ্রিনিশ ইয়েলো, রেডিশ ব্রাউন, ডার্ক ভায়োলেট, এ নিয়েও কিছু বলার নেই। এইখানে ফ্লুরিনের বিং স্মলার সাইজ অ্যাবজর্বস ভায়োলেট লাইট, এক্সাইটেশন অ্যাপিয়ার্স পেল ইয়েলো কালার। আচ্ছা, ইলেকট্রন অ্যাফিনিটি ইম্পর্টেন্ট পয়েন্ট, ফ্লুরিন হ্যাজ লেস ইলেকট্রন অ্যাফিনিটি উইথ রেসপেক্ট টু ক্লোরিন, কারণ ফ্লুরিন সাইজটা এতই ছোট যে এক্সট্রা ইলেকট্রন দিলে, কিন্তু এখানে যদি এক্সট্রা ইলেকট্রন দাও তাহলে ইলেকট্রন রিপালশন হবে, সেখানে কিন্তু ইলেকট্রন রিপালশন হয়ে যাবে,
কিন্তু যেটা ক্লোরিনের ব্যাপারটা, যেটা ক্লোরিনের সাইজটা কিন্তু তুলনামূলকভাবে বড়, সেখানে কিন্তু ইলেকট্রন দিলে কিন্তু ইলেকট্রন রিপালশন লেস হবে এখানে। সেই জন্য আমরা বলছি যে ফ্লুরিনের কিন্তু ইলেকট্রন অ্যাফিনিটি ভ্যালু কিন্তু ক্লোরিনের চাইতে কম। লো ভ্যালু অফ ইলেকট্রন অ্যাফিনিটি, শ্রুতি এসে জয়েন করেছে, যাকে লো ভ্যালু অফ ইলেকট্রন অ্যাফিনিটি ফর ফ্লুরিন ডু দ্য স্মল সাইজ অফ ফ্লুরিন। ইন্ট্রা ইলেকট্রনিক রিপালশনের কথা আমি তোকে বললাম, যে ইলেকট্রন রিপালশনের কথা অলরেডি আমি তোকে বলেছি, তো এটা গুরুত্বপূর্ণ বিষয়। নেক্সট আমরা চলে আসছি সেটা হচ্ছে অক্সিডেশন স্টেট। দেখ অক্সিডেশন স্টেট কিন্তু এদের -1 +1 এগুলো হয়, কিন্তু ফ্লুরিনের শুধুমাত্র নেগেটিভ অক্সিডেশন স্টেট। দেখ এখানে লেখা আছে 2 নম্বর পয়েন্টে যে ফ্লুরিন ইজ মোস্ট ইলেকট্রোনেগেটিভ, ইজ অলওয়েজ হ্যাজ -1 অক্সিডেশন স্টেট, ইট নেভার হ্যাজ পজিটিভ অক্সিডেশন স্টেট। ফ্লুরিনের কখনোই কিন্তু পজিটিভ অক্সিডেশন স্টেট হয় না, সবসময় কিন্তু নেগেটিভ অক্সিডেশন স্টেট হয়। আর এই গ্রুপে অক্সিডেশন স্টেট 1, 3, 5, 7 ইত্যাদি হয়। -1 স্টেট হুইচ ইজ মোস্ট কমন, +1, +3, +5, +7। আর হায়ার অক্সিডেশন স্টেট পসিবল হতে পারে ডিউ টু দ্য ভ্যাকেন্ট ডি অরবিটাল। যাদের ডি অরবিটাল আছে, ফ্লুরিন অবশ্যই নয়, ফ্লুরিনের আরো হায়ার অক্সিডেশন স্টেট হয় না, ফ্লুরিনের ভ্যালেন্সি 1ই হয় শুধু, 3 বা 5 বা 7 এইসব হওয়ার কোনো চান্স নেই। তো ভ্যাকেন্ট আর ডি অরবিটাল থাকার জন্য কিন্তু এগুলো হতে পারে। নেক্সট যেটা বলতে চাইছি তোকে সেটা হচ্ছে এরপরে দেখ যে ক্লোরিনের বা ব্রোমিনের বা ফ্লুরিনের যে অক্সাইডস গুলো রয়েছে বা ডিফারেন্ট অক্সিডেশন স্টেটে যে কম্পাউন্ড গুলো রয়েছে, সে কম্পাউন্ড -1 থেকে, আমি বললামই যে -1 থেকে কিন্তু +7 পর্যন্ত হয়। তো +7 এর একটা কম্পাউন্ড মনে রাখবি, +6 এর একটা কম্পাউন্ড মনে রাখবি, +5 এর একটা, +4 এর একটা কম্পাউন্ড, +3 এর একটা কম্পাউন্ড, ইভেন +2 তে সেই অর্থে কোনো কম্পাউন্ড নেই, +2 অক্সিডেশন স্টেট হয় না, +1 এর একটা কম্পাউন্ড, 0 তে তো সবগুলোই আছে, প্রত্যেকটাই রয়েছে, 0 হয়ে গেল। আর -1 এর কিছু কম্পাউন্ড, একটা দুটো কম্পাউন্ড মনে রাখবি। তো অক্সিডেশন স্টেটের ব্যাপারটা কিন্তু খেয়াল রাখবি, সব রকম অক্সিডেশন স্টেট এখানে হয়। নেক্সট চলে আসছি আমি সেটা হচ্ছে আদার প্রপার্টিজ। দেখ আদার প্রপার্টিজটা কিন্তু আমাদের কাছে গুরুত্বপূর্ণ এই কারণেই যে কয়েকটা ইম্পর্টেন্ট অর্ডার এখানে দেওয়া রয়েছে। কিরকম অর্ডার না, দেখ এখানে ইলেকট্রোনেগেটিভিটি অর্ডার, ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। ইলেকট্রন অ্যাফিনিটি অর্ডার, ক্লোরিন আগে চলে গেছে ফ্লুরিনের চাইতে। বন্ড এনার্জি অর্ডার, সেখানেও কিন্তু ক্লোরিন আগে, ফ্লুরিন অনেক পরে। ফ্লুরিনের বন্ড ডিসোসিয়েশন এনার্জি কিন্তু অনেকই কম। স্টেবিলিটি আর অক্সিডাইজিং পাওয়ার, সেটা ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এরকম হয়েছে। বন্ড লেন্থ, মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট, ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এরকম হয়েছে, বন্ড লেন্থ বেশি। স্টেবিলিটি অফ আয়োডিন ইন ওয়াটার ইনক্রিজেস উইথ দ্য অ্যাডিশন অফ HI, KI or NaI due to the formation of polyhalide ion. দেখ সলিবিলিটি একটা প্রশ্ন দেয়, আমরা প্রশ্নটা নিয়ে একটু আলোচনা করে দিই, তাহলে এখান থেকে পরেও একটু দেখতে পাবি যে কোশ্চেনটা আমরা এখানে কোশ্চেন নিয়ে আলোচনা করব। জাস্ট একটু বলছি যে আয়োডিন is insoluble in water but soluble in KI solution. KI সলিউশনে সলিউবল। তো আয়োডিন জলে সলিউবল হওয়ার কথা নয়, কারণ আয়োডিন হচ্ছে একটা নন পোলার। তো নন পোলার আর ওয়াটার হচ্ছে কি না পোলার। তো নন পোলার পোলারে ডিজলভ করবে না, এটাই স্বাভাবিক ব্যাপার। তো আয়োডিন সেই জন্য জলে ডিজলভ করে না। কিন্তু আয়োডিন কেআই সলিউশনের মধ্যে ডিজলভ করে কেন না, আয়োডিন কিন্তু এটা কেআই তুমি যখন দিচ্ছ তখন কিন্তু কেআই এর সাথে রিয়াকশন করছে, এবং কেআই এর সাথে রিয়াকশন করে KI3
তৈরি করছে, যেটা কিনা সহজেই ডিসোসিয়েট হয়ে কে প্লাস প্লাস I3 মাইনাস এটা ফর্ম করছে, এবং যে কারণে বলা হচ্ছে যে এটা কিন্তু সলেবল হয়ে যাচ্ছে, আয়ন তৈরি হচ্ছে এবং এটা সলেবল হয়ে যাচ্ছে। তো পটাশিয়াম আয়োডাইডে সলেবল কিন্তু জলে ইনসলেবল, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা কিন্তু খেয়াল রাখবি। তো Ki প্লাস I2, Ki3, K প্লাস I3 মাইনাস। হিট অফ হাইড্রেশন, ফ্লুরিনের যা ছোট সাইজ হয় হিট অফ হাইড্রেশন বেশি হয়। রিঅ্যাক্টিভিটি, ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। আয়নিক ক্যারেক্টার অফ NX বন্ড, এইটা কিন্তু পরপর সবগুলো কিন্তু আমি ছোট ছোট করে দিয়ে দিয়েছি। ইলেকট্রোনেগেটিভিটি, ইলেকট্রন অ্যাফিনিটি, বন্ড এনার্জি, তোর কাছে PDF আছে, সেটাও দেখবি, এটা পড়ে নিবি, খুবই ভালো দরকারি জিনিস এগুলো। ছোট ছোট পয়েন্টগুলো কিন্তু এখান থেকে প্রশ্ন আসবে, ছোট ছোট পয়েন্টগুলো কিন্তু খুবই দরকার, আমরা একটু ডিসকাস করছি। আর কোশ্চেন আমি তোকে এক্সপ্লেনেশন বেস কোশ্চেনগুলো আমি তোকে দেখাচ্ছি। মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট, অটোমেটিক্যালি আই এর বেশি হবে, আয়োডিন কম্পাউন্ডে বেশি হবে, সেটাও এখানে তারও অর্ডার আমি দিয়েছি। মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট। রিডিউসিং প্রপার্টি, আয়োডিনের সব থেকে বেশি হবে, আয়োডিনের রিডিউসিং প্রপার্টি অবশ্যই ফ্লুরিনের উল্টো দিকে যাবে, আয়োডিনে I মাইনাস রিডিউসিং প্রপার্টি বেশি হবে। পার্সেন্টেজ অফ আয়নিক ক্যারেক্টার, এগুলো সবই আয়নিক ক্যারেক্টার, থার্মাল স্টেবিলিটি, ডাইপোল মোমেন্ট, এগুলো সবই অর্ডারটা HI, HF, HCl, HBr, HI এই অর্ডারটা হবে। অ্যাসিডিটি, HI সব থেকে বেশি, আমরা একটু পরে দেখছি, HBr, তারপরে HCl, HF কম অ্যাসিডিক। আচ্ছা, এখানে একটা প্রশ্ন দেয়, HF ক্যান নট বি kept in glass vessel. HF cannot be kept in glass vessel বলে একটা প্রশ্ন দেয়, এটা দরকারি প্রশ্ন। HF কিন্তু গ্লাস ভেসেলের মধ্যে রাখা যায় না। কেন রাখা যায় না? না, অ্যাকচুয়ালি গ্লাসের মধ্যে আছে সোডিয়াম এবং ক্যালসিয়াম ফ্লুরোসিলিকেট, এই কম্পাউন্ডগুলো রয়েছে, সিলিকেট কম্পাউন্ডগুলো রয়েছে, এই যে সোডিয়াম সিলিকেট, ক্যালসিয়াম সিলিকেট এইসব রয়েছে, বা সিলিকন ডাইঅক্সাইড, এগুলোর সাথে HF রিয়াকশান করে এবং সোডিয়াম ফ্লুরোসিলিকেট বা ক্যালসিয়াম ফ্লুরোসিলিকেট এই কম্পাউন্ডগুলো ফর্ম করে, এবং যার ফলে দেখা যায় যে কাঁচের যে গাটা যেটা সেটা কিন্তু হয়ে যায়, এবং HF-কে কিন্তু কখনোই গ্লাস ভেসেলের মধ্যে তুমি রাখতে পারো না, HF-কে গ্লাস ভেসেলে রাখা যায় না। তো এটা একটা দরকারি প্রশ্ন এবং পরীক্ষাতে এটা দেয়। তো HF should not be stored in glass vessel। আচ্ছা, কেমিক্যাল প্রপার্টিজে চলে আয়, সেখানে দেখ যে কেমিক্যাল প্রপার্টিজ, ফ্লুরিন ইজ মোস্ট রিঅ্যাক্টিভ, এর কথা আগেই বলেছি। ডাউন দ্য গ্রুপ রিঅ্যাক্টিভিটি ডিক্রিজেস। হ্যালোজেন অ্যাটমিক নাম্বার, ফ্লুরিন ডিসপ্লেস ক্লোরিন, ব্রোমিন ডিসপ্লেস আয়োডিন, ক্লোরিন ডিসপ্লেস ব্রোমিন অ্যান্ড আয়োডিন, ব্রোমিন ডিসপ্লেস আয়োডিন ফর্ম ইট সল্ট। তাহলে দেখ, তুই সবসময় মনে রাখবি যে ধর তোর কাছে ধর এরকম ধরনের NaCl আছে, তুই তাতে ফ্লুরিন দিয়েছিস, তার মানে বুঝবি যে ফ্লুরিন কিন্তু ক্লোরিনকে ডিসপ্লেস করতে পারে, মানে NaF হবে প্লাস ক্লোরিন বেরিয়ে যাবে। তুই যদি দেখিস যে NaBr আছে, তাতে তুই Cl2 দে, তাহলে এই বিআরটাকে ডিসপ্লেস করবে, NaCl প্লাস Br2। তুই যদি দেখিস NaI আছে, তার সাথে Br2 দে, তাহলে এটা আয়োডিনকে ডিসপ্লেস করবে এবং NaBr হবে প্লাস আয়োডিনকে ডিসপ্লেস করবে। আয়োডিন কাউকে ডিসপ্লেস করতে পারবে না, তো আস্তে আস্তে ফ্লুরিন ক্লোরিনকে ডিসপ্লেস করতে পারে, ক্লোরিন ব্রোমিনকে ডিসপ্লেস করতে পারে, ব্রোমিন আয়োডিনকে ডিসপ্লেস করতে পারে, এভাবেই ব্যাপারটা হয়। আচ্ছা, অক্সিডাইজিং পাওয়ার, যেটা অক্সিডাইজিং পাওয়ার ফ্লুরিনের খুব বেশি, তার কারণ হচ্ছে কি না, এই ফ্যাক্টরগুলো দেখতে হয়, বন্ড ডিসোসিয়েশন এনার্জি, ইলেকট্রন অ্যাফিনিটি এবং হাইড্রেশন এনার্জি, এই তিনটে ফ্যাক্টরকে অ্যাড করতে হয়। অ্যাড করার পরে যার ভ্যালুটা সব থেকে কম এনার্জি লাগবে সেটাই কিন্তু হয়ে যায় তোর কি না বেটার অক্সিডাইজিং এজেন্ট। তো এখানেও তাই হয়, বন্ড ডিসোসিয়েশন এনার্জি কিন্তু ফ্লুরিনের কম। ইলেকট্রন অ্যাফিনিটির ক্ষেত্রে দেখা যায় যে ফ্লুরিনের ক্লোরিনের চাইতে কম হয়ে যায়, কিন্তু বাকি ফ্যাক্টরগুলো কিন্তু ফ্লুরিনকেই সাপোর্ট করে, সেই জন্য অক্সিডাইজিং প্রপার্টি কিন্তু ফ্লুরিনের সবসময়তেই কি হয়, অক্সিডাইজিং প্রপার্টি ফ্লুরিনের সবসময় বেশি হয়। নেক্সট যেটা চলে আসছি সেটা হচ্ছে এদের হাইড্রাইডগুলো কেমন। হাইড্রাইডগুলোর মধ্যে দেখ, HF বাদে বাকি সব হাইড্রাইডগুলো HCl, HBr, HI এগুলো কিন্তু সমস্ত গ্যাস, প্রত্যেকটাই গ্যাস, শুধু HF কিন্তু লিকুইড, HF লিকুইড
HF লিকুইড, কারণ HF হাইড্রোজেন বন্ড করে, HF হাইড্রোজেন বন্ড করে কিন্তু তার মলিকুলার ওয়েট অনেক বেশি বেড়ে যায়, HF হাইড্রোজেন বন্ড করতে পারে। অল দ্য হ্যালোজেন হ্যালাইডস আর অ্যাক্টস অ্যাজ অ্যাসিড ইন অ্যাকুয়াস সলিউশন, এগুলো কিন্তু অ্যাসিডিক ক্যারেক্টার শো করে, যেরকম HI সব থেকে বেশি অ্যাসিডিক। আর অ্যাবাভ অর্ডার এক্সপ্লেন অন দ্য বেসিস অফ HX বন্ড স্ট্রেংথ যেহেতু খুব কম HI এর, ন্যাচারালি HI কিন্তু খুবই তার অ্যাসিডিক ক্যারেক্টারটা কিন্তু ভীষণ ভীষণ বেশি হবে। HI বন্ড স্ট্রেংথ কিন্তু সব থেকে কম, সেই জন্যে স্ট্রংগেস্ট অ্যাসিড হয়। এখানে একটা বর্নেভার সাইকেল আছে বা হেসের সাইকেল আছে, এই সাইকেল দিয়ে কিন্তু এটা বোঝা যায় যে HX যখন ডিসোসিয়েট করে তখন স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, স্টেপ 4, স্টেপ 5, স্টেপ 6, এতগুলো এনার্জি ফ্যাক্টর এখানে রয়েছে। তো এই এনার্জি ফ্যাক্টরগুলোকে অ্যাড করলে যার ক্ষেত্রে সব থেকে কম এনার্জি লাগবে সেটাই কিন্তু বেশি অ্যাসিডিক হবে। তো HI কিন্তু এই কারণেই সব থেকে বেশি অ্যাসিডিক হয়, এদের অ্যাসিডিক ক্যারেক্টারটা সব থেকে বেশি হয়। নেক্সট আমি সেটা চলে আসবো, সেটা হচ্ছে কি না, দেখ যে এখানে অনেকগুলো এই ফ্যাক্টরগুলোই আলোচনা করা হয়েছে, সেই জন্য আমি বললাম না, এখানে লেখা আছে। আচ্ছা, হ্যালাইডের ক্ষেত্রে দেখ যে সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম এরা সবই কিন্তু আয়নাসন এনার্জি এদের লো আয়নাসন এনার্জি, এরা সব এদের সাথে রিয়াকশন করে, হ্যালোজেনের সাথে রিয়াকশন করে। ইলেকট্রোনেগেটিভিটি এদের আয়নিক ক্যারেক্টার, তার অর্ডার দেওয়া রয়েছে। টিন বা লেড বা অ্যান্টিমনি হ্যালোজেনের সাথে কোভ্যালেন্ট কম্পাউন্ড তৈরি করে, এদের টিনের টেট্রাহ্যালাইড কম্পাউন্ডসগুলো কিন্তু মোর কোভ্যালেন্ট দ্যান ডাইহ্যালাইড কম্পাউন্ডস, কারণ টেট্রাহ্যালাইড SnCl4 মোর কোভ্যালেন্ট দ্যান SnCl2, কারণ SnCl4 এটা 4 ভ্যালেন্সি, এটা হচ্ছে +2 ভ্যালেন্সি, তো 4 ভ্যালেন্সি পোলারাইজিং ক্যারেক্টার বেশি হবে, ও কিন্তু ক্লোরিনকে ধরে টানবে, ইত্যাদি খুব কমন জিনিসপত্র রয়েছে। এরপরে এদের কয়েকটা অক্সাইডের এক্সাম্পল দেওয়া রয়েছে। তো ফ্লুরিনের দুটো অক্সাইড হয়, একটু ভালো করে পড়ে রাখবি, ফ্লুরিনের কিন্তু দুটো অক্সাইড হয়। ফ্লুরিনে দেখতেই পাচ্ছি OF2, O2F2, অনলি OF2 ইজ থার্মালি স্টেবল, বাকিটা স্টেবল নয়। ক্লোরিনের কিন্তু প্রায় 4 থেকে 5টা অক্সাইড পাওয়া যায়, Cl2O, ClO2, Cl2O6, Cl2O7 এরকম ধরনের। ব্রোমিনেও প্রায় 3-4টা অক্সাইড পাওয়া যায়। এবং আয়োডিনের সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আয়োডিন পেন্টঅক্সাইড I2O5, এই কম্পাউন্ডটার কথা মনে রাখবি, I2O5, এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা কম্পাউন্ড, ভেরি গুড অক্সিডাইজিং এজেন্ট। এবং এস্টিমেশন অফ কার্বন মোনোক্সাইড, এটা ইউজ করা হয়, এস্টিমেশন অফ কার্বন মোনোক্সাইড, কার্বন মোনোক্সাইডকে এস্টিমেট করতে, কার্বন মোনোক্সাইডকে পেতে এটা কাজে লাগে। কার্বন মোনোক্সাইড অ্যাটমসফিয়ারে কত % রয়েছে সেটা কিন্তু আইডেন্টিফাই করতে এটা কাজে লাগে, এই আয়োডিন পেন্টঅক্সাইড I2O5 এটা ইউজ করা হয়। তারপরে এর তো স্ট্রাকচার রয়েছে, স্ট্রাকচার আমি দিয়েছি, যেগুলো যেগুলো দরকার সেগুলোই দিয়েছি। ক্লোরিনের Cl2O স্ট্রাকচার, ClO2 স্ট্রাকচার, Cl2O7 এর স্ট্রাকচার, এবং স্টেবিলিটি কার অর্ডার কী হয়, এবং খুব ছোট ছোট করে লেখা আছে, কিন্তু সব পয়েন্টগুলোই দেওয়া রয়েছে। স্ট্রাকচার, বোরানের বা ব্রোমিনের সমস্ত স্ট্রাকচারগুলো কিন্তু ক্লোরিনের সাথে অনেক বেশি সিমিলারিটি থাকে, প্রত্যেকটার সাথে সিমিলারিটি রয়েছে। এরপর চলে আয়, যেটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে আয়োডিন পেন্টঅক্সাইড। এই আয়োডিন পেন্টঅক্সাইডের স্ট্রাকচারটার কথা আমি বললাম, I2O5 এর স্ট্রাকচারটা ভালো করে পড়ে রাখবি, গুড, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা ভালো করে পড়ে রাখবি আয়োডিন পেন্টঅক্সাইডের স্ট্রাকচারটা। আচ্ছা, কম্পাউন্ডস অফ ফ্লুরিন উইথ অক্সিজেন কল ফ্লুরাইড। অক্সিজেন যে বেশি নেগেটিভ হয় তারই গায়ে ID থাকে, তো সেই জন্য অক্সাইড, ফ্লুরিনের কখনো অক্সাইড হয় না, ফ্লুরিনের অক্সিজেনেই সবসময় ফ্লুরাইড হয়, কথা আগে সপ্তাহে বলেছিলাম। তো ফ্লুরাইডস অফ অক্সিজেন, অক্সিজেনের দুটো ফ্লুরাইডের কথা লেখা রয়েছে, OF2 আর O2F2, দুটো ফ্লুরাইডের কথা এখানে উল্লেখ করা রয়েছে, সেটা তুই দেখতেই পাচ্ছিস। নেক্সট আমরা চলে আসছি, যেটা যে এদের অক্সি অ্যাসিড খুবই গুরুত্বপূর্ণ, এদের অক্সি অ্যাসিডের ব্যাপারটা কিন্তু খুবই দরকারি। অক্সি অ্যাসিড কীরকম না, অক্সি অ্যাসিডের ব্যাপারটা দরকারি এই কারণেই আমি বলছি যে ক্লোরিনের কিন্তু সব থেকে স্টেবল সবকটা অক্সি অ্যাসিড পাওয়া যায়, ক্লোরিনের কিন্তু সবকটা অক্সি অ্যাসিড পাওয়া যায়, HOCl, HClO2, HClO3, HClO4, এইটা কিন্তু ক্লোরিনের অক্সি অ্যাসিডগুলোই কিন্তু ভালো করে মনে রাখবি, এটা দিয়ে কোশ্চেন দেয়, আমি তোকে দেখিয়ে দিচ্ছি কি কোশ্চেন দেবে, সেগুলো আমি বলছি তোকে, ডিসকাস করছি।
সব কটা ক্লোরিনের অক্সিডেশন স্টেট দিয়েই অক্সাইড রয়েছে, HOCl, HClO2, HClO3, HClO4। এছাড়া এদের স্ট্রাকচারগুলো কিরকম, HOX এরকম স্ট্রাকচার, HO কোঅর্ডিনেট বন্ড, দুটো কোঅর্ডিনেট বন্ড, তিনটে কোঅর্ডিনেট বন্ড, এরকম ধরনের স্ট্রাকচার হয়। তো সেই স্ট্রাকচারেতে স্টেবিলিটি এবং অ্যাসিডিক ক্যারেক্টার ইত্যাদি আমরা যদি দেখি, এখানে স্ট্রাকচারগুলো ভালো করে দেওয়া রয়েছে। ক্লোরিক অ্যাসিড HClO3, HClO4, HOCl এবং HClO2 সবগুলোই অক্সি অ্যাসিডগুলো কিন্তু এখানে লেখা রয়েছে, দেখতেই পাচ্ছিস যে অক্সি অ্যাসিডগুলো কিরকম কিরকম হবে, তাদের স্ট্রাকচার কেমন কেমন হবে। তো অ্যাসিডিক ক্যারেক্টার যদি তুই বলিস, তাহলে অ্যাসিডিক ক্যারেক্টার আমি তোকে বলছি, অ্যাসিডিক ক্যারেক্টার HClO4 সব থেকে বেশি, HClO3, HClO2, HOCl সব থেকে কম। তো এই অর্ডারটাই কিন্তু মেনটেন হয়, এই অর্ডারটাই মেনটেন করে। তো HClO4, HClO3, HClO2, HOCl। এরপর এখানে ওইগুলোই লেখা রয়েছে, 4 সিরিজ উইথ ফর্মুলা এবং স্ট্রং অ্যাসিড HClO4 স্ট্রং অ্যাসিড এখানে দেওয়া রয়েছে। এটা দেখছিস যে একটা হাইড্রোজেন এতগুলো অক্সিজেন টানছে, এদিকে টান এদিকে টান এদিকে টান, তো অটোমেটিক্যালি এটা কিন্তু বেশি স্টেবল হবে কনজুগেট বেসটা, এবং এটা বেশি অ্যাসিডিক হবে। এখানে ওটা ডিসকাস করা রয়েছে, তুই পড়ে দেখে নিবি। এবারে হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে অ্যাবনর্মাল বিহেভিয়ার অফ ফ্লুরিন। তো অ্যাবনর্মাল বিহেভিয়ার কয়েকটা বিষয়ের উপর ডিপেন্ড করে, যেরকম -1 অক্সিডেশন স্টেট এক্সিবিট সাম অ্যানোমালাস বিহেভিয়ার, সেটা হচ্ছে -1 অক্সিডেশন স্টেট ফ্লুরিন আছে, আর কারণ নেই। আর বন্ড ডিসোসিয়েশন যে ফ্লুরিনের সব থেকে কম হয়, আর এটা মোস্ট রিঅ্যাক্টিভ হয়, এটা পলিহ্যালাইড ফর্ম করে না, এটা লিকুইড অ্যাট রুম টেম্পারেচারে হয় ডিউ টু হাইড্রোজেন বন্ডিং, এবং ফ্লুরিনের ম্যাক্সিমাম আয়নিক ক্যারেক্টার শো করে। তো ফ্লুরিন কিন্তু এই ব্যাপারগুলো স্পেশাল প্রপার্টি, যেটা কিনা অন্যরা কেউ এ ধরনের প্রপার্টি শো করতে পারে না, ফ্লুরিনে কিন্তু এই প্রপার্টিগুলো শো করে। ক্লোরিনের ব্লিচিং অ্যাকশন রয়েছে এবং সেটা পার্মানেন্ট, কারণ অক্সিডাইজ করে ক্লোরিন ব্লিচ করে। ক্লোরিনের ব্লিচিং পাউডার ব্লিচিং অ্যাকশন রয়েছে, সেটা পার্মানেন্ট, মানে ব্লিচ করার কিছুক্ষণ বাদে কিন্তু তার সেটা নষ্ট হয়ে যায় না, ব্লিচ করার কিছুক্ষণ বাদে কিন্তু সেটা থেকে যায়। অক্সিডাইজ করে যারা ব্লিচ করে, যারা সালফার ডাইঅক্সাইডের কিন্তু এটা রিডিউস করে ব্লিচ করে সালফার ডাইঅক্সাইড, সেই জন্য সালফার ডাইঅক্সাইডের কিন্তু অক্সিডাইজিং ব্লিচিং প্রপার্টিটা কিন্তু টেম্পোরারি সালফার ডাইঅক্সাইডের, কিন্তু ক্লোরিনের ব্লিচিং প্রপার্টিটা কিন্তু পার্মানেন্ট। ক্লোরিন কিভাবে তৈরি করা যায়, একটা দুটো এক্সাম্পল এখানে পড়বি তুই। H2SO4 দিয়ে NaCl দিয়ে করা যেতে পারে, বা MnO2HCl দিয়ে রিয়াকশন করে এখান থেকে করা যেতে পারে। নেক্সট আমি তোকে যেটা বলবো সেটা হচ্ছে যে ক্লোরিনের কয়েকটা ইম্পর্টেন্ট রিয়াকশন এখানে লিখে দিয়েছি, তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ রিয়াকশন হচ্ছে এই রিয়াকশনটা, অ্যামোনিয়ার সাথে ক্লোরিনের রিয়াকশন করলে এক্সেস ক্লোরিন দিয়ে রিয়াকশন করলে এটা হয়। আর যদি তুমি এক্সেস না দাও, অ্যামোনিয়াটা যদি এক্সেস নাও, এখানে ক্লোরিন এক্সেস, এখানে যদি অ্যামোনিয়া যদি এক্সেস তুমি নাও, তাহলে সবসময়তে কিন্তু এটা কি হবে না, অ্যামোনিয়াম ক্লোরাইড এবং নাইট্রোজেন এটা হবে। আর এই ক্লোরিন দিয়ে দুটো রিয়াকশন লেখা রয়েছে, একটা হচ্ছে কোল্ড ডাইলুট আর একটা হচ্ছে হট কনসেন্ট্রেট। কোল্ড ডাইলুট নিলে NaOCl তৈরি হয়, হট কনসেন্ট্রেট নিলে NaClO3 তৈরি হয়। আসলে দুটোতেই NaCl তৈরি হয়, কিন্তু NaOCl তৈরি হবে না NaClO3 তৈরি হবে, সেটা কিন্তু ডিপেন্ড করছে। তো এটা ক্লোরিনের কিছু গুরুত্বপূর্ণ রিয়াকশন। আর কি না, ইন্টার হ্যালোজেন কম্পাউন্ড, মানে হ্যালোজেন নিজের সাথেই রিয়াকশন করে, এবং অনেক রকম ইন্টার হ্যালোজেন কম্পাউন্ড তৈরি হয়, যখন ক্লোরিন ফ্লুরিনের সাথে রিয়াকশন করে, BrF এর সাথে রিয়াকশন করে, BrCl এর সাথে ICl, IBr, এগুলো কিন্তু একে অপরের সাথে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এরা সব নিজেদের মধ্যে রিয়াকশন করতে থাকে, এবং যার কারণে এটা কিন্তু ইন্টার হ্যালোজেন কম্পাউন্ড, মানে হ্যালোজেনের সাথে রিয়াকশন করছে, ইন্টার হ্যালোজেন কম্পাউন্ডস। তো ইন্টার হ্যালোজেন কম্পাউন্ডস জাস্ট ডাইরেক্ট কম্বিনেশন করে তৈরি করা হয়। ফ্লুরিনের সাথে ক্লোরিনের রিয়াকশন করলে ClF বা ClF3 তৈরি হবে, একটু এক্সেস দিয়ে দিলে ClF3 তৈরি হবে, ব্রোমিনের সাথে ফ্লুরিনের BrF3 তৈরি হবে, ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, এদের স্ট্রাকচারটা কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে। স্ট্রাকচার কিন্তু ইম্পর্টেন্ট। আমি একটা স্ট্রাকচারের টেবিল ইউজ করেছি, ClF, BrF, BrCl, ICl, IBr, এই পর্যন্ত কিন্তু সব লিনিয়ার, দুটো থাকলে তো লিনিয়ার হবেই।
ClF3, BrF3, IF3, এগুলো ধর টি সেপ থ্রিগুলো। I2Cl6 প্ল্যানার, ClF5 স্কোয়ার বেস পিরামিড, BrF5 স্কোয়ার বেস পিরামিড, IF5 স্কোয়ার বেস পিরামিড, আর পেন্টাগোনাল বাইপিরামিডাল। এই স্ট্রাকচারগুলো কিন্তু অবশ্যই খেয়াল রাখছিস। এরপরে দেখ, এরপরে যেটা বলতে চাইছি, স্ট্রাকচারগুলো এখানে আঁকা রয়েছে। VSEPR থিওরি অনুযায়ী স্ট্রাকচার কেমন কেমন হবে পরীক্ষায় দেখ, স্ট্রাকচারের কথাটা আমি তোকে বলে দিলাম। আর সিউডো হ্যালোজেন বা সিউডো হ্যালাইডস, সিউডো হ্যালোজেন কোনটা না, যারা হ্যালোজেন নয় কিন্তু হ্যালোজেনের মতো বিহেভ করে, যেরকম সায়ানোজেন বা থায়োসায়ানোজেন, এগুলো কিন্তু সব সেলেনোসায়ানোজেন, এগুলো কিন্তু হ্যালোজেন নয়, কিন্তু হ্যালোজেনের মতো বিহেভ করে, হ্যালোজেনের মতো তার বিহেভিয়ার, সেই জন্য এদেরকে সিউডো হ্যালাইড বলে, এই জন্য তাদেরকে সিউডো হ্যালাইড বলে। পলিহ্যালাইড, হ্যালোজেন যদি হ্যালাইডের সাথে রিয়াকশন করে, এরকম হ্যালোজেন I2 এটা I মাইনাসে রিয়াকশন করে I3 মাইনাস তৈরি করছে, এগুলো কিন্তু সব পলিহ্যালাইডের মধ্যে পড়ছে। তো অ্যাজ সাচ আমি হ্যালোজেন চ্যাপ্টারে যেগুলো রয়েছে সেগুলো আমি তোকে একটু বলে দিলাম যে এই জিনিসপত্রগুলো তোর হ্যালোজেন চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট, এবং হ্যালোজেনে এইগুলো তোকে অবশ্যই পড়তে হবে। এবারে চল আমরা কিছু কোশ্চেন তোকে দেখাই, যে কোশ্চেনগুলো দরকারি এবং অনেক পরীক্ষায় আসে আর কি, ইত্যাদি সেটার কথা আমি তোকে বলছি। এখন দেখ যে ফ্লুরিন হ্যাজ ম্যাক্সিমাম নেগেটিভ ইলেকট্রন গেইন এনথালপি, মানে ফ্লুরিনের ইলেকট্রন অ্যাফিনিটি সব থেকে নেগেটিভ ভ্যালু, মানে ফ্লুরিনের ইলেকট্রন অ্যাফিনিটি সব থেকে বেশি। তো এটা স্বাভাবিক ব্যাপার, ফ্লুরিনের ইলেকট্রন গেইন এনথালপি সব থেকে বেশি কেন হবে সেটা তো আমি আগেই বলেছি, যে ফ্লুরিনের সাইজটা ছোট বলে ইলেকট্রন যখন তুই দিবি এতে, তখন একটা ইন্ট্রা ইলেকট্রনিক রিপালশন তৈরি হয় রেসপেক্টিভ পিরিয়ডে। স্মলের সাইজ, তার খুব ছোট সাইজ, এবং সেই কারণেই কিন্তু দেখা যায় যে তার কিন্তু নেগেটিভ ইলেকট্রন গেইন এনথালপি হয়, হ্যালোজেনগুলোর হয় নেগেটিভ ইলেকট্রন গেইন, সব থেকে সাইজ ছোট বলে। ফ্লুরিনে একটু গন্ডগোল করে ইলেকট্রন রিপালশনের জন্য, কিন্তু অ্যাজ সাচ ফ্লুরিনেরই সব থেকে বেশি, এদের সব থেকে নেগেটিভ ইলেকট্রন গেইন এনথালপি হয়। এরপরে দেখ fluorine has less electron gain enthalpy but chlorine than that of chlorine, but fluorine is stronger oxidizing agent than chlorine। আচ্ছা, এই কথা আমি তোকে একটু বুঝিয়ে বলি। আচ্ছা, ভালো করে দিয়ে আমার কয়েকটা কথা শুন, এই জিনিসটা কিন্তু গুরুত্বপূর্ণ, স্টুডেন্টরাও ভুল করে। কি ভুল করে না আমি তোকে বলছি। বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে যে ফ্লুরিন এটা একটা ইলেকট্রন দিয়ে যতটা F মাইনাস হতে চায় তার চাইতে ক্লোরিন একটা ইলেকট্রন খেয়ে কিন্তু Cl মাইনাস ইজিলি হতে চায়। এটা ইজিয়ার, এটা ডিফিকাল্ট, তাহলে ফ্লুরিন যদি ইলেকট্রন খাওয়াটা ডিফিকাল্ট হয়, তাহলে ফ্লুরিন কি করে ভালো অক্সিডাইজিং এজেন্ট হতে পারে? কারণ যে ভালো রিডিউসড হয় সেই তো ভালো অক্সিডাইজিং এজেন্ট হয়। তো তার জন্য কিন্তু আমাদের সবসময় ভাবতে হবে যে ফ্লুরিন থেকে F করতে হবে, F2 থেকে F করতে হবে, তারপরে একটা ইলেকট্রন খাইয়ে F মাইনাস করতে হবে, তারপরে সেটা জলের সাথে জুড়ে কি হবে না F মাইনাস ডট NH2 এটা তোরা করতে হবে। তো এই প্রথমটা হচ্ছে বন্ড ডিসোসিয়েশন এনার্জি, এই ভ্যালুটা কিন্তু ফ্লুরিনের লো, কারণ ইলেকট্রন রিপালশন আছে। এটা হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটিও কিন্তু ফ্লুরিনকে সাপোর্ট করছে না, কারণ ক্লোরিনের ইলেকট্রন অ্যাফিনিটি বেশি ফ্লুরিনের চাইতে। কিন্তু হাইড্রেশন এনার্জি ডেল্টা H হাইড্রেশন, এটার ভ্যালু কিন্তু বেশি। তো আমাদেরকে এই তিনটে ফ্যাক্টর, বন্ড ডিসোসিয়েশন এনার্জি, ইলেকট্রন অ্যাফিনিটি এবং হাইড্রেশন এনার্জি, এই তিনটে ফ্যাক্টরকে অ্যাড করে দেখতে হবে যে যেটা সব থেকে যার ক্ষেত্রে বেশি হয়, মানে ভ্যালুটা সব থেকে মানে এনার্জির দিক থেকে কম হয়, সেটাই কিন্তু মানে ভালো অক্সিডাইজিং এজেন্ট হবে। সেই জন্য ভালো অক্সিডাইজিং এজেন্ট হওয়াটা কিন্তু শুধু একটা বা দুটো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে না, এটা কিন্তু বন্ড ডিসোসিয়েশন এনার্জি, ইলেকট্রন অ্যাফিনিটি এবং হাইড্রেশন এনার্জি, এই ছটা
সবকটা ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। তো সেই ফ্যাক্টর অনুযায়ী হবে। ফ্যাক্টরেতে দেখা যাচ্ছে যে বন্ড ডিসোসিয়েশন এনার্জি ফ্লুরিনকে সাপোর্ট করছে এবং ইলেকট্রন অ্যাফিনিটি ক্লোরিনকে সাপোর্ট করছে, কিন্তু হাইড্রেশন এনার্জি আবার ফ্লুরিনকেই সাপোর্ট করছে, মানে যাদের ছোট সাইজ তাদেরকেই সাপোর্ট করে। তো সব মিলিয়ে দেখা যাচ্ছে যে ফ্লুরিনের কিন্তু ইলেকট্রন অ্যাফিনিটিটা কম হওয়া সত্ত্বেও ফ্লুরিন কিন্তু বেটার অক্সিডাইজিং এজেন্ট, যেটা আমি বললাম। এখানে আরো কিছু কোশ্চেন আছে, তুই দেখতে পাবি যে ফ্লুরিন -1 অক্সিডেশন স্টেট এক্সিস্ট করে, কিন্তু +1 বা +3 বা +5 বা +7 এই সমস্ত অক্সিডেশন স্টেটগুলো এক্সিস্ট করে না, কারণ ডি অরবিটাল নেই বলে। এখানে ছোট ছোট করে লেখাও আছে, অ্যান্সার দেখলে ফ্লুরিন আয়রন HCl এর সাথে রিয়াকশন করে আয়রন 2 ক্লোরাইড তৈরি করে, মানে আয়রন 3 ক্লোরাইড তৈরি করে না। এই প্রশ্নটা অনেকবার দিয়েছে, আমি তোকে একটু বলে দিই। সেটা হচ্ছে যে ফ্লুরিন যখন HCl এর সাথে রিয়াকশন করে তখন অনেক জায়গাতেই লেখা আছে যে FeCl3 তৈরি করে এবং হাইড্রোজেন তৈরি করে, কিন্তু অ্যাকচুয়ালি কি হয় না, FeCl3 যেটা সেটা হয় না, হাইড্রোজেন রিডিউস করে একে FeCl2 করে দেয়, সেই জন্য তুই আলটিমেটলি কিন্তু FeCl3 পাবি না, FeCl2 পাবি। তো এটা কিন্তু মাথায় রাখবি, FeCl2 পাবি। এই যে হাইড্রোজেন রিভাইড, এইটা কিন্তু FeCl2 থেকে FeCl3 হতে যায় না, যা হবে আবার ব্যাক করে এদিকে নিয়ে চলে আসবে। বন্ড ডিসোসিয়েশন যে ফ্লুরিনের কম দেন ক্লোরিন। আচ্ছা দেখ, আবার একটা কথা বলি, যে ফ্লুরিন, একটা জিনিস শোন, যে ফ্লুরিন যাদের বন্ডটা ছোট হয়, এই বন্ডটা যদি স্মলার হয়, ছোট হয়, তাহলে বন্ড ডিসোসিয়েশন এনার্জি হাই হওয়ার কথা। কিন্তু ফ্লুরিনের ক্ষেত্রে ঠিক উল্টো জিনিসটা হচ্ছে, কারণ ফ্লুরিনের এখানে অনেক নন বন্ডিং ইলেকট্রন রয়েছে, এগুলোকে বলে নন বন্ডিং ইলেকট্রন। সেই নন বন্ডিং ইলেকট্রন রিপালশনের জন্য ফ্লুরিনের কিন্তু বন্ড ডিসোসিয়েশন এনার্জিটা যথেষ্টই কম, স্মলার। ক্লোরিন বন্ডটা লেন্থটা বড়, কিন্তু ক্লোরিন বন্ড ডিসোসিয়েশন এনার্জি কি, বন্ড ডিসোসিয়েশন এনার্জি হায়ার দেন ফ্লুরিনের চাইতে কিন্তু ওর বন্ড ডিসোসিয়েশন এনার্জি কিন্তু বেশি। এটা কিন্তু মনে রাখবি, ফ্লুরিনের ব্যাপারটা আমি তোকে বললাম যে কি হয় না হয়। নেক্সট আমি তোকে যেটা বলবো পরে, ফ্লুরিন ডাজ নট আন্ডারগো ডিসপ্রপোর্শনেশন মানে কি, সেটা হচ্ছে নিজে অক্সিডাইজ করবে, মানে নিজেই অক্সিডাইজিং এজেন্ট হিসাবে কাজ করবে, আবার নিজেই রিডিউসিং এজেন্ট হিসাবে কাজ করবে। কিন্তু ফ্লুরিন কিন্তু নিজে কখনোই কিন্তু অক্সিডাইজিং এজেন্ট হিসাবে কাজ করে, কিন্তু রিডিউসিং এজেন্ট হিসাবে কখনোই কাজ করে না। ফ্লুরিন কিন্তু কখনোই তার রিডিউসিং এজেন্ট হিসাবে কাজ যেহেতু করে না, তাই কিন্তু ফ্লুরিন কিন্তু এই ডিসপ্রপোর্শনেশন রিঅ্যাকশনে কিন্তু কখনোই পার্টিসিপেট করবে না। NO dimerizes but Cl2O not. NO কিন্তু NO ডাইমারাইজ করে, তার কারণটা হচ্ছে NA অড ইলেকট্রন রয়েছে এবং অড ইলেকট্রনটা থাকার জন্য কিন্তু সেটা ডাইমার হয়ে যায় এবং অড ইলেকট্রনটা স্পিসিস, এবং সেই জন্য ডাইমারাইজেশনটা হয়। এই কথাটা আমি বললাম যে ক্লোরিন ইজ পার্মানেন্ট ব্লিচিং, কিন্তু সালফার ডাইঅক্সাইড হচ্ছে টেম্পোরারি। দেখ খুব সিম্পল ব্যাপার, যে ক্লোরিন দিয়ে যখন কোনো কিছু জিনিসকে ব্লিচ করা হয় তখন কিভাবে করা হয়। দেখ, একটা ধর তোর কাছে ক্লোরিন আছে, তুই এবার কি করবি না, তার মধ্যে জল দিবি, জল দিলে কি হবে, HOCl হয়ে যাবে, তারপরে কি হবে না, সেটা ভেঙে যাবে, তারপরে কি হবে, HCl হবে, তারপরে কি হবে, ন্যাসেন্ট অক্সিজেন দেবে। তোর কাছে একটা কালার্ড মেটেরিয়াল আছে, এই কালার্ড মেটেরিয়ালটার সাথে যদি তোর এই অক্সিজেনটা কিন্তু ওখানে জোড়ে, তাহলে কি হবে না, তাহলে কিন্তু ব্লিচ হবে। তো এই ব্লিচিংটা কিন্তু অক্সিডাইজ করে ব্লিচ হলো, এটা অক্সিডেশন করে ব্লিচ হলো। এবার সালফার ডাইঅক্সাইড যদি ব্লিচ করে তাহলে কিরকম হয়, দেখ জল দিয়ে H2SO3, এইটা H2SO3 এখান থেকে ন্যাসেন্ট হাইড্রোজেন দেয়। এবারে কালার্ড মেটেরিয়াল কি করে না, হাইড্রোজেনের সাথে জুড়ে এটা কিন্তু ব্লিচ করে।
কিন্তু এক্ষেত্রে রিডাকশন করে ব্লিচ করে, এক্ষেত্রে রিডাকশন করে ব্লিচ করেছে। তো রিডাকশন করে যদি ব্লিচ করে তাহলে আবার এয়ারের অক্সিজেন এসে আবার তাকে ব্লিচ করে দিতে পারে, এবং ব্লিচ করে দিতে পারে মানে সেটা আবার পূর্বের কালার, আগের যে কালার সেটা ফেরত চলে আসতে পারে, আবার সেই নিজের কালার সেটা ফেরত পেয়ে যেতে পারে। সেই জন্য সালফার ডাইঅক্সাইড দিয়ে ব্লিচটা কিন্তু টেম্পোরারি, কিন্তু ক্লোরিন দিয়ে ব্লিচটা যেটা অক্সিডাইজ করে ব্লিচ করা হয়েছে সেটা আবার কি অক্সিডাইজ হবে, সেটাতে এর আর অক্সিডাইজ হতে পারবে না। সেই জন্যে ক্লোরিন দিয়ে ব্লিচ করলে সেটা কিন্তু সব সময়তেই কিন্তু পার্মানেন্ট। এই যে ব্লিচ বাই রিডাকশন, এখানে ইম্পর্টেন্ট কথাগুলো লেখা আছে। তো এরকম ধরনের আরো বেশ কিছু কোশ্চেন দিয়েছি, একটু তোরা দেখে নিস। স্যার হ্যাঁ স্যার 7-8টা একবার বুঝিয়ে দেবেন? হ্যাঁ 7-8টা হচ্ছে এনোতে এটা অড ইলেকট্রন রয়েছে, একটা অড ইলেকট্রন রয়েছে। সেই জন্য কি হয় না, এনো আর একটা এনোর সাথে এরকম জুড়ে গিয়ে এটা কি হয় না ডাইমার হয়ে যায়, মানে N2O2 এটা হয়ে যায়। কিন্তু ক্লোরিনে এটা হয় না, ক্লোরিনের ক্ষেত্রে এই জিনিসটা হয় না, কারণ ক্লোরিনে ওরকম অড Cl2 তে ওরকম অড ইলেকট্রন থাকে না। অড ইলেকট্রন থাকলেই কিন্তু তাই NO2 এর মাথাতেও অড ইলেকট্রন রয়েছে, সেটা আর একটা NO2 এর সাথে জুড়ে কি হয় না N2O4 তৈরি করে। তো এই কারণে আর কি ওটা ডাইমারাইজেশনটা হয়, যেটা কিনা Cl2 তে হয় না। ওকে স্যার। ব্লিচিং এর কথা আমি যেটা বলেছি, ব্লিচিং এর কথা আমি বলেছি যে যে কোনো ক্লোরিন যখন ব্লিচ করে, ক্লোরিন যখন ব্লিচ করে পরিষ্কার কথা সেটা হচ্ছে যে ব্লিচিং বাই ক্লোরিন ইজ অ্যান অক্সিডেশন প্রসেস, অক্সিডেশন প্রসেস। কারণ কি না, ক্লোরিনে যখন আমরা জল দিই সেটা কিন্তু HOCl তৈরি করে, যে HOClটা ফার্দার ভেঙে গিয়ে HCl প্লাস ন্যাসেন্ট অক্সিজেন দেয়। এই ন্যাসেন্ট অক্সিজেনটাই কিন্তু কোনো কালার্ড মেটেরিয়াল থাকলে তার সাথে এই ন্যাসেন্ট অক্সিজেনটা জুড়ে গিয়ে কালারলেস হয়ে, তো এটা অক্সিডাইজ করে ব্লিচ করলো, অক্সিজেন দিয়ে ব্লিচ হলো, তো কালারলেস যেটা হলো সেটা পার্মানেন্ট। কিন্তু যখন সালফার ডাইঅক্সাইড ব্লিচ করে, সালফার ডাইঅক্সাইড যখন জলের সাথে রিয়াকশন করে তখন H2SO3 হয়, যেটা ভেঙে গিয়ে ন্যাসেন্ট হাইড্রোজেন দেয়। এই ন্যাসেন্ট হাইড্রোজেন দিয়ে কিন্তু কালার্ড মেটেরিয়াল তার সাথে ন্যাসেন্ট হাইড্রোজেন এটা জুড়লো এবং কালারলেস হয়ে গেল। এই কালারলেস যেটা হলো সেটা আবার এয়ারের সাথে রিয়াকশন করে আবার এই দিকে চলে এলো, কালার্ড মেটেরিয়ালের দিকে চলে এলো। কারণ রিডিউস করে যদি তুমি কোনো কিছুকে ব্লিচ করো, রিডিউস করে যদি ব্লিচ করো তাহলে কিন্তু সেটা আবার অক্সিডাইজড হয়ে যেতে পারে, এবং অক্সিডাইজ করে ব্লিচ করলে, অক্সিডেশন করে যদি ব্লিচ করা যায় কোনো কিছুকে, অক্সিডাইজ করে যদি ব্লিচ করা যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা নেই, কারণ অক্সিডাইজ করেই তো তুমি ব্লিচ করেছো, অক্সিডাইজ করেই তো তুমি ব্লিচ করেছো। অক্সিডাইজ করে ব্লিচ করলে কিন্তু তার আবার আগের জায়গায় ফেরত চলে আসার চান্স নেই, কিন্তু রিডিউস করে ব্লিচ করলে সেটা আবার কি হয় না, সেটা আবার আগের জায়গায় চলে আসে, কারণ এয়ারে যে অক্সিজেন আছে সেটা আবার ওকে অক্সিডাইজ করে দিতে পারে। তো সেই জন্য আমি বললাম যে ক্লোরিন দিয়ে ব্লিচটা কিন্তু পার্মানেন্ট, কিন্তু সালফার ডাইঅক্সাইড দিয়ে ব্লিচটা কিন্তু টেম্পোরারি।
এবার দেখ, আচ্ছা এইচএফ এর যে অ্যাসিড স্ট্রেংথ সেটা কিন্তু HI এর চাইতে লোয়ার হয়। এইচএফ কম অ্যাসিডিক হয়, HI এর চাইতে কম অ্যাসিডিক হয়। এটার মেন কারণ কি? মেন কারণ হচ্ছে যে অ্যাসিডিক প্রপার্টিটা শো করতে গেলে অ্যাসিডিক প্রপার্টি যদি কেউ শো করতে চায় তাহলে তার কিন্তু অনেকগুলো ফ্যাক্টরের মধ্যে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে কি না, এই HI যেটা তার সাথে H আর I এর মধ্যে যে বন্ড, এই বন্ডের স্ট্রেংথটাই কিন্তু গুরুত্বপূর্ণ। HF এই বন্ডটা কিন্তু ভেরি স্ট্রং, এই বন্ডটা খুবই স্ট্রং। তাহলে এই বন্ডটা উইক বলে এর সহজে H প্লাস প্লাস I মাইনাস এটা দিয়ে দেবে, এবং যে কারণে কিন্তু বলা হচ্ছে যে HI কিন্তু তার অ্যাসিডিক ক্যারেক্টার বেশি, বন্ড স্ট্রেংথ কিন্তু এর উইকার। আমি এই প্রশ্নটা আগে আলোচনা করেছি, খুবই পরীক্ষায় দেয়। আয়োডিন ইজ মোর সলিউবল ইন KI দেন ইন ওয়াটার। ওয়াটারের চাইতে KI তে বেশি সলিউবল হয়, কারণ KI তে KI3 বলে একটা কম্পাউন্ড তৈরি করে। এখানে আরো একটা প্রশ্ন রয়েছে, HClO ইজ স্ট্রঙ্গার অ্যাসিড দেন HIO। এটা নিয়ে আলোচনা করছি। HClO স্ট্রঙ্গার দেন HIO। তো দেখ, এটা যদি অ্যাসিডিক হয় তাহলে এটা ভাঙলে কি হবে, KLO মাইনাস প্লাস H প্লাস আর HIO IO মাইনাস প্লাস H প্লাস। তো কোনটা বেশি, এটা বেশি স্টেবল নাকি CLO বেশি স্টেবল? CLO বেশি স্টেবল, এটা কিন্তু মোর স্টেবল, কারণ এখানে অক্সিজেনও আছে ইলেকট্রোনেগেটিভ এবং ক্লোরিনও ইলেকট্রোনেগেটিভ, বেশি ইলেকট্রোনেগেটিভ, তাই কিন্তু এটা বেশি স্টেবল এবং এটা মোর অ্যাসিডিক হবে। এটা কিন্তু লেস স্টেবল। আয়োডিন তো আর অত বেশি নেগেটিভ ক্যারেক্টারের নয়, আয়োডিন অত বেশি নেগেটিভ নয়, এবং যার জন্যে কিন্তু IO মাইনাস অত বেশি স্টেবল নয় এবং HIO কিন্তু বেশি অ্যাসিডিক নয়। পরের প্রশ্নে চলে আসি, সেখানে আছে HClO4 স্ট্রঙ্গার অ্যাসিড দ্যান HClO3। খুব কমন কোশ্চেন। ক্লোরেট HClO4 স্ট্রঙ্গার অ্যাসিড দ্যান HClO3। দেখ, HClO4 স্ট্রঙ্গার অ্যাসিড দ্যান HClO3, কারণ এটা যখন ডিসোসিয়েট করে তখন কি দেয়, ClO4 মাইনাস, এটা যখন ডিসোসিয়েট করে ClO3 মাইনাস। কোনটা বেশি স্টেবল? দেখেই বোঝা যাচ্ছে এখানে বেশি অক্সিজেন আছে, সে নেগেটিভ চার্জটাকে ধরে রাখতে পারবে। দিস ইজ মোর স্টেবল। সবসময় বেশি অক্সিজেন থাকলে কিন্তু সে বেশি অ্যাসিডিক হয়, এরকমই সবসময় হয় যে নেগেটিভ চার্জটাকে ধরে রাখতে পারবে, অ্যাকোমোডেট করতে পারবে, মোর অ্যাসিডিক নেচার শো করবে। তো সব মিলিয়ে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে HClO4 কিন্তু তুলনামূলকভাবে বেশি অ্যাসিডিক হবে উইথ রেসপেক্ট টু HClO3। যত বেশি অক্সিজেন থাকবে তত বেশি কিন্তু তার অ্যাসিডিক ক্যারেক্টারটা বাড়বে। সালফিউরিক অ্যাসিড সালফিউরাস অ্যাসিডের চাইতে বেশি অ্যাসিডিক হবে। তো নিটের পরীক্ষা হবে 1 আগস্ট সানডে, 1 আগস্ট মাসে হবে নিটের পরীক্ষা। খুব গুরুত্বপূর্ণ সূচনা, 1 আগস্টে নিটের পরীক্ষা আছে, অ্যানাউন্সমেন্ট হয়েছে।
মিক্সড হয়েছে। স্যার আজকে বললো? হ্যাঁ স্যার কবে বললো? আজকেই বলেছি। স্যার ফর্ম বেরিয়ে গেছে? না বেরোয়নি, ফর্ম বেরোয়নি, এটা আজকেই বেরিয়েছে নোটিশটা, আজকেই বেরিয়েছে, এটা আমি দিয়ে দিচ্ছি। যাকে তো যত বেশি বেশি অক্সিজেন স্যার থাকে, একটাই হবে? হ্যাঁ স্যার একটাই হবে? পেন অ্যান্ড পেপার, পেন অ্যান্ড পেপার। না না, হ্যাঁ স্যার ওটা তো জানি স্যার, একটা এক্সামই হবে? হ্যাঁ একটাই হবে, একটাই হবে। আচ্ছা, wave 2 should be called, wave 2 should be called as fluoride of oxygen but not oxide of fluorine। পরিষ্কার ব্যাপার যে যেটা বেশি নেগেটিভ হয় সেটা অনুযায়ী নাম হয়। তো ফ্লুরাইড বলতে হবে সব সময়, অক্সাইড কখনো বলা যাবে না, কারণ অক্সিজেনের চাইতে ফ্লুরিন বেশি ইলেকট্রোনেগেটিভ, বিকজ ফ্লুরিন ইজ মোর ইলেকট্রোনেগেটিভ। ইন্টারহ্যালোজেন, ইন্টারহ্যালোজেন কম্পাউন্ডস আর মোর রিঅ্যাক্টিভ দ্যান হ্যালোজেন। ভীষণ কমন কোশ্চেন। ইন্টারহ্যালোজেন কম্পাউন্ডস আর মোর রিঅ্যাক্টিভ। ইন্টারহ্যালোজেন কম্পাউন্ড যেরকম ধর আইসিএল, এটা ইন্টারহ্যালোজেন কম্পাউন্ড, এটা কিন্তু আই2 চাইতেও বেশি রিঅ্যাক্টিভ, বা আইসিএল এটা সিএল2 চাইতেও বেশি রিঅ্যাক্টিভ। তো এখন আইসিএল আয়োডিনের চাইতেও বেশি রিঅ্যাক্টিভ, বা আইসিএল সিএল2 চাইতেও বেশি রিঅ্যাক্টিভ, এমনটা হলো কেন না? আইসিএল যদি তুই ভালো করে দেখিস তাহলে আইসিএল এর মধ্যে কিন্তু ইলেকট্রোনেগেটিভ ডিফারেন্স আছে। দিস বন্ড ইজ পোলার ইন নেচার, এটা কিন্তু পোলার, কিন্তু সেখানে আয়োডিন, শুধু আয়োডিন বা শুধু ক্লোরিন যদি আমরা বলি তাহলে একই ধরনের অ্যাটম জুড়ে রয়েছে, তাহলে বোথ আর নন পোলার, এরা কিন্তু নন পোলার। সেই কারণে পোলারিটি যার বেশি সেই অনুযায়ী রিঅ্যাক্টিভিটি হবে। তো সেই জন্য সবসময় দেখা যায় ইন্টারহ্যালোজেন কম্পাউন্ডগুলো কিন্তু বেশি রিঅ্যাক্টিভ হয় করসপন্ডিং হ্যালোজেনের চাইতে, যে যে হ্যালোজেন থেকে ওটা তৈরি হয়েছে। HF স্টোরড ইন ওয়াক্স কোটেড গ্লাস বটল, আমি তো তোকে আগেই বলেছি আজকে যে গ্লাসের সাথে কিন্তু রিয়াকশন করে, গ্লাসের সাথে কিন্তু ওয়াক্স রিয়াকশন করে, তাই গ্লাসে ডাইরেক্টলি রাখা যাবে না। গ্লাসে ডাইরেক্টলি না রেখে সেটাকে কিন্তু একটা কোটিং করে নিতে হবে, ওয়াক্সের কোটিং করে নিতে হবে, যাতে করে রিয়াকশনটা না হয়। ফ্লুরো কম্পাউন্ডগুলো বেশি আয়নিক হবে কারণ ফ্লুরিন বেশি ইলেকট্রোনেগেটিভ, বা Cl2 প্লাস Ki ব্রাউন হয়ে যাবে কারণ Ki থেকে আয়োডিনকে রিপ্লেস করবে, আয়োডিনকে সরিয়ে দেবে, তো সেই কারণে এটা হবে। এটা 18 নম্বর কোশ্চেনটা, HClO4 is stronger acid than H2SO4. This is important question. HClO4 is stronger acid than H2SO4. HClO4 আর H2SO4, তাহলে একে যদি অ্যাসিড বলিস তাহলে ভেঙে দেখ H প্লাস ClO4 মাইনাস, একে যদি অ্যাসিড বলিস তাহলে H প্লাস প্লাস SO4 2 মাইনাস, তাহলে ClO4 মাইনাস স্ট্রাকচারটা একবার দেখে নি, ডাবল বন্ড ও ডাবল বন্ড ও ডাবল বন্ড ও মাইনাস, আর SO4 2 মাইনাসের স্ট্রাকচারটা ডাবল বন্ড ও ডাবল বন্ড ও সিঙ্গেল বন্ড ও মাইনাস ও মাইনাস। তাহলে এই দুটো নেগেটিভকে কিন্তু চারটে অক্সিজেন রেজোন্যান্সে পার্টিসিপেট করাতে পারবে, কিন্তু এখানে একটাই নেগেটিভকে চারটে অক্সিজেন কিন্তু রেজোন্যান্সে টানছে। তো দিস ওয়ান ইজ মোর স্টেবল, অনেক বেশি স্টেবল ClO4 মাইনাস, এবং যার জন্য কিন্তু এটা বেশি অ্যাসিডিক। তো কমন কিছু কোশ্চেন নিয়ে আমি আলোচনা করলাম 17 নম্বর গ্রুপের, এই সমস্ত কোশ্চেনগুলোই কমন, আরও কিছু কোশ্চেন আছে, আর আমি দেখবি যে পিডিএফটার মধ্যেও কিন্তু বেশ কিছু পিছনের দিকে কোশ্চেন রয়েছে, দেওয়া রয়েছে, একটু দেখবি, দেখলে আরও ক্লিয়ার হবে। তো পি ব্লক মোটামুটি 18 নম্বর গ্রুপে তো সেই অর্থে কিছু নেই, সেরকম একটা কিছু নেই, যে অনেক কিছু ফ্লুরো কম্পাউন্ডস আছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে 15, 16, 17 কিন্তু এই গ্রুপ থেকে কিন্তু বেশি কোশ্চেন আসে। তো এটা অবশ্যই ভালো করে মনে রাখবি এবং এই জিনিসগুলো পড়বি। আমরা এখন চলে আসছি যে
আর একটা চ্যাপ্টার একটু রিভিশন করে দিতে, সব চ্যাপ্টার একটু রিভিশন করিয়ে দিতে চাইছি তাড়াতাড়ি, যাতে করে আমরা একটু বেশি বেশি করে পরীক্ষা নিতে পারি। তো সেটা আমরা আরও একটা চ্যাপ্টার দেখ আমি যেটা আজকে ভেবেছি সেটা হচ্ছে এখানে অ্যালকোহল ফেনল ইথার বলে যে চ্যাপ্টারটা রয়েছে, সেই চ্যাপ্টার অ্যালকোহল ফেনল ইথার সেটাকে একটু রিভিশন, মানে কোন কোন জিনিসগুলো একটু বেশি গুরুত্ব সহকারে পড়বি, কোনগুলো একটু ইম্পর্টেন্স দিবি, সেগুলো একটু পিডিএফ করে পাঠিয়ে দেওয়ার জন্য এই সিদ্ধান্ত নেওয়া যে আমরা একটু এটা নিয়ে আলোচনা করতে চাইছি। তো প্রথমে দেখ অ্যালকোহলের কথাটা একটু বলি। অ্যালকোহল যদি তুই ভাবিস তাহলে অ্যালকোহলে একের পর এক গুরুত্বপূর্ণ রিয়াকশান রয়েছে, ইম্পর্টেন্ট রিয়াকশান রয়েছে, নেই যে তা নয়, ইম্পর্টেন্ট রিয়াকশান রয়েছে। তো এই অ্যালকোহলের যে ইম্পর্টেন্ট রিয়াকশানগুলো রয়েছে বা প্রিপারেশানগুলো রয়েছে, তার মধ্যে প্রথমত কোনটা নিয়ে তুই একটু মাথা ঘামাতে চাইছিস, কোনটা একটু পরীক্ষার জন্য বেশি দরকারি, চল সেগুলো নিয়ে একটু আমরা আলোচনা করি। তো সেখানে কোশ্চেন আনসারও করবো, দেখবো কনভার্সন বা এরকম বিভিন্ন রকমের কোশ্চেন আনসারে অ্যালকোহল ফেনল ইথার থেকে আমরা আজকে প্র্যাকটিস করব। তবে প্রথমে একটু রিয়াকশানগুলো আমি তোকে মনে করিয়ে দিতে চাই, একটু মনে করে দিতে চাই। তো প্রিপারেশান সম্পর্কিত যে রিয়াকশান রয়েছে সেগুলো একটু আমি বলে দিচ্ছি, একটু দেখে নে যে অ্যালকোহলে যেতে গেলে কিভাবে যেতে পারিস। তুই অ্যাকুয়াস কেএইচ দিলে আর এক্স আছে, তুই এখানে অ্যাকুয়াস কেএইচ দিয়েছিস, তাহলে এখানে আরও এইচ। তুই যদি এস্টার থাকে, এস্টারকে হাইড্রোলিসিস করলেও কিন্তু সেখানে অ্যালকোহল পাবি, বা কিটোন বা অ্যালডিহাইড বা অ্যাসিড ক্লোরাইড সবগুলোকে কিন্তু সোডিয়াম বোরোহাইড্রাইড বা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড এগুলো দিয়ে অ্যালকোহল করতে পারিস। কিটোন বা অ্যালডিহাইড একে গ্রিগনার রিএজেন্ট দিয়েও তুমি অ্যালকোহল করতে পারো, বা ডাবল বন্ডেড কম্পাউন্ডে জল অ্যাড করে বা ডাইবোরেন হাইড্রোবোরেশন অক্সিডেশন এসব করে কিন্তু করতে পারো। এগুলো কিন্তু প্রিপারেশান, খুব ইম্পর্টেন্ট কিছু প্রিপারেশান রয়েছে এবং যে প্রিপারেশানগুলো কিন্তু আমাদের দরকারি প্রিপারেশানের মধ্যে পড়ে। এখানে কোশ্চেন আনসার করার ক্ষেত্রে লাগবে, কাজে লাগবে, আমরা কোশ্চেন আনসার কিছু দেখাবো, করব। তো সেই জন্য আমি একটু রিয়াকশানগুলো মনে করিয়ে দিতে চাইছি, এগুলো পরীক্ষার জন্যও তোর কাজে লাগবে। কেমিক্যাল রিয়াকশান অ্যালকোহলের, চল একটু কেমিক্যাল রিয়াকশান দেখে নিই। অ্যালকোহলের সব থেকে গুরুত্বপূর্ণ রিয়াকশান কয়েকটা আমরা দেখে নিই, যে সোডিয়ামের সাথে রিয়াকশান করে কিন্তু এখানে হাইড্রোজেন লিবারেট করছে। দেখতেই পাচ্ছিস যে কোনো অ্যালকোহল কিন্তু ওপেন চেন কম্পাউন্ড, তারা কিন্তু সোডিয়ামের সাথে রিয়াকশান করে হাইড্রোজেন লিবারেট করে। এছাড়া অ্যাসিডের সাথে রিয়াকশান করে তারা কিন্তু এস্টার ফর্মেশন করে, এটা কিন্তু এস্টার ফর্মেশন হয়েছে। এছাড়া HX বা PCl3 বা PCl5 এগুলোর সাথে রিয়াকশান করে RX মানে অ্যালকিল হ্যালাইড তৈরি করতে পারে, বা SOCl2 মানে RCl তৈরি করতে পারে। HX এর জায়গায় PCl3 বা এইসব দিলেই কিন্তু। এছাড়া এর থেকে জল বেরিয়ে যাবে, H2SO পরে ডিহাইড্রেশন রিয়াকশান, এটা বোঝাই যাচ্ছে ডিহাইড্রেশন রিয়াকশান, জল বেরিয়ে গেছে এবং সেখানে অ্যালকিন তৈরি হয়েছে। আর কপার দিয়ে অক্সিডেশন করলে অ্যালডিহাইড বা কিটোন তৈরি হয়। CrO3 দিয়ে যদি তুমি অক্সিডাইজ করো তাহলে কিন্তু সেখানেও অ্যালডিহাইড বা কিটোন পাবে। তবে ফার্দার অ্যাসিডের দিকে চলে যায়, অ্যাসিডের দিকে এই রিয়াকশান হয়ে যায়। তো সব মিলিয়ে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে অ্যালকোহলের এই রিয়াকশানগুলো কিন্তু একটু বেশি দরকারি, এই রিয়াকশানগুলো কিন্তু ভীষণ ভীষণ দরকারি। এবারে চলে আয় যে ফেনলের কয়েকটা বিষয় গুরুত্বপূর্ণ। ফেনলের কথা আমরা বলতে চাইছি যে ফেনলের কয়েকটা বিষয় যেটা বেশি গুরুত্বপূর্ণ, সেই বিষয়টা নিয়ে আমরা একটু আলোচনা করে নিতে চাই। ফেনলের দেখ যে ফেনলের প্রিপারেশান কোনগুলো বেশি দরকারি, ফেনলের সেই প্রিপারেশানগুলো দেখে নিচ্ছিস একবার। যে সেখানে ফেনলের 4টে আমি রিয়াকশান দিয়ে প্রিপারেশান দিয়েছি। একটা হচ্ছে তোর হ্যালোজেন, ক্লোরিন বা এইসব থাকলে এই হ্যালোজেনটা ডিসপ্লেস করে সেখান থেকে ফেনল চলে আসে। সোডিয়াম হাইড্রক্সাইড হাই টেম্পারেচার অ্যান্ড প্রেশার, বা ডায়োজোনিয়াম সল্ট, তাতে জল দিয়ে রিয়াকশান করলে কিন্তু সেখান থেকে ফেনল তৈরি হয়। SO3H সালফোনিক অ্যাসিড গ্রুপ সোডিয়াম হাইড্রক্সাইড রিয়াকশান করে সেখানেও কিন্তু ফেনল তৈরি হয়। বা কিউমিন সেটা কিন্তু অক্সিজেন দিয়ে কিউমিন হাইড্রোপেরক্সাইড পরে হাইড্রোলিসিস করলে, এটা শর্টকাটে কইতে লেখা রয়েছে, দিস ইজ কিউমিন। তো কিউমিন দিয়ে রিয়াকশান করিয়ে কিন্তু সেখান থেকেও কিন্তু এই জিনিসটা করা যেতে পারে, তো ফেনল তৈরি করা যেতে পারে। তো সবগুলো আমি ফেনলের গুরুত্বপূর্ণ রিয়াকশানগুলো আমি তোকে প্রিপারেশানগুলো বললাম। ফেনলের রিয়াকশান, ভালো রিয়াকশান আছে, ফেনলের ভালো রিয়াকশান আছে, কেমিক্যাল রিয়াকশান। তো সেই কেমিক্যাল রিয়াকশানের কথা যদি বলি
তাহলে প্রথমেই আমরা কয়েকটা বলছি যে ফেনল কিন্তু অ্যাসিডিক ক্যারেক্টার শো করবে এবং এখানে লিখতে ভুলে গেছি হাইড্রোজেন বেরোবে। ফেনল ডাইলুট H2SO4 বা ডাইলুট HNO3 সাথে রিয়াকশন করে এখানে NO2 চলে আসবে। ফেনল ব্রোমিন এবং কার্বন ডাইসালফাইড বা কার্বন টেট্রাক্লোরাইড এইসবের প্রেজেন্সে রিয়াকশন করলে একটা করে অর্থো প্লাস প্যারা প্রোডাক্ট হবে। জিঙ্ক ডাস্ট দিয়ে হিট করলে কিন্তু সেটা এরকম চলে আসবে, বেনজিন চলে আসবে। এবং সোডিয়াম ডাইক্লোরাইড H2SO4 ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট রিয়াকশন, এটা ইম্পর্টেন্ট, এটা সোডিয়াম ডাইক্লোরাইড H2SO4 প্যারা বেনজো কুইনোন তৈরি হবে, প্যারা বেনজো কুইনোন এটা প্রডিউসড হবে। তো ফেনল কিন্তু এই সমস্ত রিয়াকশনগুলো করতে পারবে। এই রিয়াকশনগুলো ফেনলের গুরুত্বপূর্ণ। এখানে ফেনলের যে রিয়াকশন, তার গুরুত্বপূর্ণ যে রিয়াকশন, তার মধ্যে আরো কয়েকটা রিয়াকশন আছে যেটা বলা দরকার আছে, আলাদা করে আমি বলে দিচ্ছি, মনে রাখবি, এরা খেয়াল রাখবি যে ফেনল পড়তে গেলে এগুলোই পড়লেই হয়ে যাবে, এগুলোর থেকেই সব প্রশ্ন আসবে। কোল্ড রিয়াকশন, সেটা সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে ONA হয়, এবারে কার্বন ডাইঅক্সাইড এবং H+ দিয়ে কিন্তু স্যালিসাইলিক অ্যাসিড সেখানে তৈরি হবে। তো কোল্ড রিয়াকশনটা কিন্তু এখানে গুরুত্বপূর্ণ। এছাড়া গুরুত্বপূর্ণ রিয়াকশন হচ্ছে কি রাইমার-টিম্যান রিয়াকশন, সেখানে কিনা ক্লোরোফর্ম অ্যাকোয়াস সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে রিয়াকশন করে পরে সরে আসে অর্থোতে অ্যালডিহাইড, প্যারাতেও হয় তবে অর্থো প্রোডাক্টটাই বেশি হয়। দিস ইজ মেজর প্রোডাক্ট, তো অর্থো প্রোডাক্টটাই বেশি হয়। এক মিনিট দাঁড়াচ্ছি, এক মিনিট। আচ্ছা, ফেনলটা বললাম। ফেনলের পরে একটু চলে আয় ইথারের কোনগুলো। ইথারে তো সেরকম একটা বেশি কিছু রিয়াকশন সেই অর্থে খুব একটা বেশি দরকারি কিছু রিয়াকশন নেই, একটা দুটো রিয়াকশন আছে, সেগুলোর কথা একটু বলে দিচ্ছি, সেই জায়গাগুলো একটু আমি দেখিয়ে দিচ্ছি। প্রিপারেশনে ইথারের দরকারি রিয়াকশন সেটা হচ্ছে অ্যালকোহলের সাথে H2SO4 রিয়াকশন করে 140 ডিগ্রি সেন্টিগ্রেড ইথার তৈরি হচ্ছে। উইলিয়ামসন সিনথেসিস, সেটাও কিন্তু দরকারি। উইলিয়ামসন সিনথেসিস RX-RONA এই রিয়াকশনটা পড়বি। এবং সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে যেটা ফিনাইল ইথার এরকম ধরনের যেটা ফিনাইল ইথার যেগুলো তৈরি করে RX এর সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড এটা দিয়ে কিন্তু এইটা তৈরি করা যেতে পারে। আর এখানে উইলিয়ামসন ইথার সিনথেসিসটা আলাদা করে ভালোভাবে, কারণ উইলিয়ামসন ইথার সিনথেসিস বা উইলিয়ামসন সিনথেসিসটা কিন্তু বেশি দরকারি। উইলিয়ামসন সিনথেসিসে সেটা কিন্তু অ্যালকক্সাইডটা কিন্তু টার্সিয়ারি নিতে পারো তুমি, কিন্তু অ্যালকিল হ্যালাইডটা সবসময়, এই অ্যালকিল হ্যালাইডটা এটাই সবসময় কিন্তু প্রাইমারি নিতে হবে, এটাই মোস্ট অফ দ্য কেস প্রাইমারি নিতে হবে, যাতে করে এরকম ধরনের ইথার তৈরি হতে পারে। মিক্সড ইথার, সিম্পল ইথার, সব রকমের ইথার বানানো যেতে পারে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা সিনথেসিস উইলিয়ামসন সিনথেসিস। তো টার্সিয়ারি বিউটাইল মিথাইল ইথার এখানে তৈরি হচ্ছে, বা অন্য অনেক ক্ষেত্রেই অনেক রকম ধরনের জিনিসপত্র তৈরি করা যেতে পারে। ইথারের কেমিক্যাল রিয়াকশন, ইথার তো ইনার্ট জানিস, ইথার রিয়াকশন করতে চায় না, ইথার খুবই কম রিয়াকশন করে। কে কি বলছে? হ্যাঁ, আচ্ছা, থ্যাংক ইউ। তো কেমিক্যাল রিয়াকশনসে যেটা কেমিক্যাল রিয়াকশন যেগুলো সেগুলোতে ইথারের যে কেমিক্যাল রিয়াকশন সেগুলোর মধ্যে মোটামুটি HCl দিয়ে ডিকম্পোজ করা
RX এবং ROH তৈরি করা হচ্ছে, বা PCl5 দিয়ে একটু হিট করতে হবে, এটা হিটটা লেখা নেই, RCl তৈরি হয়। এবং অ্যারোমেটিক যদি হয়, এটা অ্যারোমেটিক ইথার যদি হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু নাইট্রো কম্পাউন্ডস, নাইট্রো তৈরি করা, এই কম্পাউন্ডগুলোই দেয়। এগুলোই রিয়াকশানের মধ্যে বেশিরভাগ প্রশ্নের মধ্যেই থাকে। তো এই মোটামুটি আর কি আমি তোকে একটা আইডিয়া দিলাম যে কোনগুলো এটা ভালো করে তোকে রিয়াকশনের দিকে লক্ষ্য রাখতে হবে, অ্যালকোহল ফেনল ইথার। তারপরে তো কোশ্চেন অ্যান্সার ইত্যাদি করতে করতে হয়ে যাবে। আমরা যেগুলো প্র্যাকটিস করাচ্ছি, কিছু কিছু বলছি, আলোচনা করছি, চল শুরু করা যাক। এখানে ফিরেল কাপ অ্যালকাইলেশন রিয়াকশনটা অ্যানিসোল, এই কম্পাউন্ডটা কিন্তু আমাদের সিলেবাসে আছে, অ্যানিসোল। সেখানে CH3Cl দিয়ে অ্যানাইডাস AlCl3 অর্থ এবং প্যারাতে প্রোডাক্টটা হয়, কিন্তু অর্থটা মাইনর হয়, প্যারাটাই মেজর হয়। এটা অ্যানিসোল কম্পাউন্ডটার এই রিয়াকশনটা দরকারি। এছাড়া ফিরেল কাপ অ্যাসাইলেশন ওই অ্যানিসোলেতেই করছি, দেখ OCH3 এই কম্পাউন্ডটা দিলে অ্যানিসোল দিয়ে দেবে, CH3COCl অ্যানাইডাস AlCl3 এবং OCH3 COCH3 এরকম চলে আসে। অর্থ এবং প্যারা এখানে মেজর মাইনর প্রোডাক্ট হয়, এটা মাইনর এটা মেজর। সবসময় প্যারা প্রোডাক্টগুলো যদি হাইড্রোজেন বন্ড বা এরকম ধরনের কোনো স্টেবিলিটি না থাকে, তাহলে সবসময় কিন্তু অর্থ প্রোডাক্টের চাইতে প্যারা প্রোডাক্টটাই কিন্তু বেশি স্টেবল হয়। আচ্ছা, এখানে কিছু কোশ্চেন আমি দিয়ে দিয়েছি, কোশ্চেন অ্যান্সার সবই দেয়া রয়েছে, কিন্তু আমরা এখানে কয়েকটা আমি তোকে বলছি যেগুলো কিনা একটু আর কি আলোচনা করে দিতে চাইছি। যেরকম ধর, ফেনল ইজ মোর অ্যাসিডিক দ্যান ইথানল, এটা ভীষণ কমন কোশ্চেন, যে ফেনল কেন বেশি অ্যাসিডিক ইথানলের চাইতে। জাস্ট এইটুকু অবশ্যই এই প্রশ্নটায় বলবি যে ফেনল কিন্তু যে আয়নটা তৈরি করে সেটা কিন্তু ফেনক্সাইড আয়ন, যেটা কিনা রেজোন্যান্স করে। ফেনল যখন ফেনলের অ্যাসিডিক ক্যারেক্টারের কথা বলবি, তখন কিন্তু অবশ্যই ফেনল যখন ডিসোসিয়েট করে তখন কিন্তু ফেনক্সাইড আয়ন হয়। এই ফেনক্সাইড আয়ন যেটা কিনা রেজোন্যান্স করে স্টেবিলাইজড হয়, এটা হচ্ছে রেজোন্যান্স স্টেবিলাইজড, এটা রেজোন্যান্সের স্টেবিলিটি পায়। সেই কারণেই দেখ যে ফেনল যখন এখানে রেজোন্যান্স করে, কিন্তু এই রেজোনেটিং স্ট্রাকচার কিন্তু লিখতেই হবে। অ্যালকোহলের ক্ষেত্রে কিন্তু কোনো রেজোন্যান্স নেই, অ্যালকোহলের ক্ষেত্রে রেজোন্যান্স স্টেবিলিটি নেই, কিন্তু ফেনলের ক্ষেত্রে এই রেজোন্যান্স স্টেবিলিটিটা রয়েছে। একটু কথাবার্তাগুলো লিখতে হবে, কিন্তু সেটা আর আমি কিছু বলছি না। আমি তোকে মেন জিনিসটার কথা বলছি যে অবশ্যই অ্যান্সারের মধ্যে কিন্তু এই দুটো পয়েন্ট কিন্তু অবশ্যই থাকবে, যে অ্যালকোহল কিভাবে ডিসোসিয়েট করছে এবং ফেনল কিভাবে ডিসোসিয়েট করছে। এই পয়েন্টটা কিন্তু মেনশন করাটা জরুরি, না হলে কিন্তু নাম্বার দেবে না। অনেকেই বলে যে রেজোন্যান্স করবে, হ্যানাতানা এইসব করবে টরবে, এইসব বলে, কিন্তু রেজোন্যান্স করবে টরবে মুখে বলে লাভ নেই, রেজোন্যান্স দেখাতে হবে। রেজোন্যান্স যদি না দেখাও তাহলে কিন্তু হবে না। আচ্ছা, এখানে মেন প্রোডাক্ট যেটা দুটো রিয়াকশন আছে, আমি জানতে চাইবো যে মেন প্রোডাক্টটা, একটু আগেই আমরা এইসব রিয়াকশন নিয়ে আলোচনা করেছি, এবং এখানে মেন প্রোডাক্ট ফার্স্টেরটা প্রোপানল, প্রথমটা ডাইবোরেন, প্রথমটা B2H6 দেওয়া হচ্ছে ডাইবোরেন, এবং পরেরটা কিন্তু কার্বন ডাই অক্সাইড দিয়ে রিয়াকশন করা হচ্ছে। একটু আগে রিয়াকশন আমি বলেছি, কোল্ড রিয়াকশন আমি বলেছি একটু আগে। তো প্রথমটা হচ্ছে তোর অ্যান্টি মার্কনিক অফ অ্যাডিশন হয়, অ্যান্টি মার্কনিক অফ অ্যাডিশন, ওই ধারে ওএইচ গ্রুপটা চলে আসবে, ধারে ওএইচ গ্রুপ। হাইড্রোবোরেশন অক্সিডেশন মানে ডাইবোরেন দিয়ে যদি তুমি H2O2 দিয়ে অক্সিডাইজ করো, তাহলে কিন্তু এটা অ্যান্টি মার্কনিক অফ প্রোডাক্ট হয়, অ্যান্টি মার্কনিক অফ প্রোডাক্ট হয়, এইখানটা ওএইচটা চলে আসে। আর এটা তো ফেনলে কোল্ড রিয়াকশন, স্যালিসাইলিক অ্যাসিড, প্যারাও তৈরি হয়, প্যারা প্রোডাক্ট, কিন্তু এটা মাইনর হয়, প্যারা প্রোডাক্টটা মাইনর হয়, প্যারা প্রোডাক্টটা মেজর হয় না, কারণ অর্থ প্রোডাক্টটা এটার সাথে এটা হাইড্রোজেন বন্ড করে, এটার সাথে হাইড্রোজেন বন্ড করে, এখানে হাইড্রোজেন বন্ড হয়। কিন্তু প্যারাতে তো ওরকম হাইড্রোজেন বন্ড হতে পারে না, প্যারা তো অনেক ডিস্টেন্সে থাকে, প্যারা অনেক দূরে থাকে, কিন্তু প্যারাতে সেই জন্য হাইড্রোজেন বন্ডের কোনো ব্যাপার নেই, কিন্তু অর্থতে কিন্তু হাইড্রোজেন বন্ডটা হয়, সেই জন্য অর্থ প্রোডাক্টটাই কিন্তু কম্পারেটিভলি বেশি হয়।
এখানে মেকানিজম একটু একটা রিয়াকশন, এরকম ডিহাইড্রেশন রিয়াকশন যেটা, সেটার মেকানিজম স্টেপসগুলো একটু জানার দরকার আছে, সেই জন্যে এটা দিয়েছি। প্রথমে H প্লাস এর সাথে ফার্স্ট এটা জোড়ে, তারপরে কার্বোক্যাটায়ন তৈরি হয়, স্লোলি এটা বেরিয়ে চলে যায়, কার্বোক্যাটায়ন তৈরি হয়, এবং তারপরে এইচটা বেরিয়ে গিয়ে এখানে ডাবল বন্ডেড কম্পাউন্ড তৈরি হয়। তো অ্যালকোহল থেকে অ্যালকিন তৈরি হওয়ার যে প্রসেস, যে মেথড, সেই মেথডটা কিন্তু মেথডটার মধ্যে রিয়াকশনের মেকানিজমটা একটু দরকার, অনেক জায়গায় প্রয়োজন পড়ে। এই মেকানিজমটা কিন্তু সিলেবাসে আছে, যে ডিহাইড্রেশন অফ অ্যালকোহল, এই মেকানিজমটা কিন্তু বোর্ডসের সিলেবাসে আছে। সেই জন্য এটা স্লো স্টেপ মানে RDS, রেট ডিটারমিনিং স্টেপ, এটা RDS। তো সেটা কথা আমি একটু বলে দিলাম। হাউ আর দ্য ফলোইং কনভার্সন ক্যারিড আউট? প্রোপিন টু প্রোপান টু অল, ভীষণ সোজা। প্রোপিন টু প্রোপান টু অল, এটা একেবারেই ভীষণ সোজা, তুই যখন তখনই করতে পারবি। আমি জাস্ট এগুলো করাচ্ছি না, আমি তোকে এগুলো দেখাচ্ছি এমনি, জাস্ট জল H2SO4 দিয়ে করলেই হয়ে যাবে, বা এটা অ্যাকোয়াস সোডিয়াম হাইড্রক্সাইড দিলে এখান থেকে বেঞ্জাইল অ্যালকোহল হয়ে যাবে। পরে আমি কয়েকটা দিচ্ছি। ফেনল থেকে অ্যানিসোল বা প্রোপান টু অল থেকে 2-মিথাইল প্রোপান টু অল, এগুলোও আমি এখানে করে দিয়েছি। যেগুলো করা হয়নি সেগুলো আমি তোকে দেবো। ফেনল থেকে অ্যানিসোল তো সোডিয়াম হাইড্রক্সাইড দিয়ে তাতে CH3Br দিলে OCH3 তৈরি হয়ে যাবে, কোনো অসুবিধার কিছু নেই। হ্যাঁ, কি বলছিস? HClO4 অনেক বেশি অ্যাসিডিক হবে, H3PO4 তো অনেক কম অ্যাসিডিক। H3PO4 তো কম অ্যাসিডিক, H3PO4 এর সাথে HClO4 তো H2SO4 এর চাইতেও স্ট্রং। HClO4 অনেক বেশি স্ট্রং। ঠিক আছে, হ্যাঁ, ওকে স্যার। প্রোপান টু অল থেকে 2-মিথাইল প্রোপান টু অল, এটা ভীষণই সোজা, কোনো ব্যাপার নয়। এটা কনভার্ট করে তারপরে মিথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড। হ্যাঁ সার্থকী, কি বলছিস? স্যার HClO4 যদি H2SO4 এর থেকে বেশি স্ট্রং হয়, তাহলে স্যার ম্যাক্সিমাম রিয়াকশনে HClO4 কেন ইউজ করা হয় না, H2SO4 কেন ইউজ করে? না, বেশি অ্যাসিডিক ক্যারেক্টারের জন্য তো রিয়াকশনে পার্টিসিপেট করানো হয় না। অ্যাকচুয়ালি H2SO4 এর অক্সিডাইজিং প্রপার্টির জন্য অনেক কম্পাউন্ডকে অক্সিডাইজ করে, সেই জন্যে H2SO4 ইউজ করা হয়। অ্যাসিডিক ক্যারেক্টার এর বেসিসে করা হয় না। তাছাড়া HClO4 কিন্তু তার অনেক সাইড রিয়াকশন হয়, ও অনেক আরো অন্য সাইডে আরো অনেক রিয়াকশন দেয়, কারণ ক্লোরিনের অনেক বেশি অক্সিডেশন স্টেট হয়, -1 থেকে +1 +3 +5 +6 +7 এতগুলো অক্সিডেশন স্টেট হয়। অনেক বেশি কম্পাউন্ড তৈরি হওয়ার চান্স আছে, অনেক বেশি সাইড রিয়াকশন হওয়ার চান্স আছে। এমনিতে ল্যাবরেটরিতে HClO4 পাওয়াও যায় না, অ্যাভেলেবিলিটিরও ব্যাপার রয়েছে। এসব কারণে H2SO4কেই সবসময় প্রেফার করা হয়। অ্যানিলিন থেকে ফেনল তৈরি করতে পারবি সহজেই, ডাইজোনিয়াম সল্ট গিয়ে ঘুরে জলের সাথে রিয়াকশন করলে অ্যানিলিন থেকে ফেনল তৈরি হবে। এরকম কিছু প্রশ্ন আমি এখানে দিয়ে দিয়েছি, স্ট্যান্ডার্ড প্রশ্ন। ফেনল থেকে বেঞ্জোকুইনন, প্যারাবেঞ্জোকুইনন, এটাও তৈরি করতে পারবি তুই, অসুবিধার কিছু নেই, কারণ H2SO4 সোডিয়াম ডাইক্রোমেট বা H2SO4 দিয়ে এর সাথে অক্সিডেশন করলে প্যারাবেঞ্জোকুইনন তৈরি হয়। ইথাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড থেকে প্রোপান 1 অল, সেটাও ফর্মালডিহাইডের সাথে রিয়াকশন করে তুই করতে পারবি। এগুলো ভীষণ কমন টাইপের, বেশিরভাগ কোশ্চেনে আসে বলে। আর ফেনলের সাথে কনসেন্ট্রেট HNO3 এর সাথে রিয়াকশন করলে পিক্রিক অ্যাসিড তৈরি হয়, 2,4,6 ডাইনাইট্রো ফেনল। এগুলো আমি করেই দিয়েছি। আর এখানেও একটা দুটো কোশ্চেন আছে, রাইট দ্য ফর্মুলা অফ দ্য রিয়েজেন্ট ইউজ ইন ফলোইং রিয়াকশন ব্রোমিনেশন অর ফেনল টু, এটা ব্রোমিন ওয়াটার দিতে হবে, এটা ব্রোমিন ওয়াটার দিলে 2,4,6 ট্রাইব্রোমোফেনল তৈরি হবে। হাইড্রোবরেশন অফ প্রোপিন অ্যান্ড দেন অক্সিডেশন টু প্রোপানল, এটা B2H6, কি দিতে হবে, B2H6 H2O2 OH- বা এদেরকে অ্যারেঞ্জ করতে হবে, প্রপার্টি অনুযায়ী অ্যারেঞ্জ করতে হবে। অ্যাসিডিক ক্যারেক্টার নাইট্রো থাকলে সব থেকে বেশি অ্যাসিডিক হয়, তারপরে নাইট্রো হবে, তারপরে ফেনল হবে, তারপরে ইথানল হবে। বা বয়লিং পয়েন্ট অনুযায়ী অ্যালকোহল সব থেকে আগে যায়, এর বয়লিং পয়েন্টটা সব থেকে বেশি হয় 1, তারপরে অ্যালডিহাইডের হবে, তারপরে এটার হবে। আর এটার তো মেকানিজম তো আমি আগে দেখিয়েইছি। তো এই সমস্তগুলো আমি তোকে একটু বলে দিলাম। এখানে অর্ডারটাও যেটা আমি বলেছিলাম সেরকম অর্ডারটা রয়েছে। এইবারে আমি কয়েকটা তোকে আমি বলছি, কয়েকটা দিচ্ছি, এটা এবারে তুই একটু
এবারে নিজে করার চেষ্টা কর, এবারে তুই নিজে একটু কর যেটা আমি তোকে দিচ্ছি, কারণ সেগুলো আমি কয়েকটা দেবো তোকে। আচ্ছা, আমি তোকে কিছু কনভার্সন প্র্যাকটিস করাই। একটা কনভার্সন আমরা দিচ্ছি টলুইন থেকে ফেনল করতে চাই। টলুইন টলুইন থেকে ফেনল, তাহলে কিভাবে করব এটা আমাকে কেউ একটা বললে ভালো হয়। স্যার বলবো? মুখে বললেই হবে। হ্যাঁ বলো বলো। স্যার টলুইনকে KMnO4 KOH দিয়ে হিট করে H3O প্লাস করে বেনজোইক অ্যাসিড করা যায়, তারপরে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট দিলে ফেনল। টলুইনকে প্রথমে ও যেটা বলছে যে এটাকে KMnO4 দিয়ে OH মাইনাস অ্যালকালাইন KMnO4 দিয়ে এটাকে আর কি CO মাইনাস, মানে এখানে আবার পরের স্টেপে H প্লাস দিয়ে দিলেই হয়ে যাবে। তারপরে বলতে চাইছিস যে কি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিলে, কিন্তু লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড যদি তুই এটাতে দিস, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড যদি দিস তাহলে তো এটা COH গ্রুপটা CH2OH হবে, সেটা তো বেনজাইল অ্যালকোহল হয়ে যাবে। কিন্তু এটা তো বেনজাইল অ্যালকোহল নেই, এটা তো তোর আছে ফেনল। স্যার বলো। স্যার বেঞ্জিনে নিয়ে গিয়ে তো করা যাবে না না স্যার? না, বেঞ্জিনে নিয়ে গিয়ে করা যাবে না বাবা, বেঞ্জিনে নিয়ে গিয়ে করা যাবে না, নাম্বার পাবে না। স্যার স্যার ওই স্টেপটা মুছে দিয়ে আপনি ওটাকে লিকুইড অ্যামোনিয়া এটা মুছে দেবো, মুছে দিলাম। এখানে লিকুইড অ্যামোনিয়া, তাহলে CONH2 হবে। স্যার তারপরে Br2KOH। হফম্যান ডিগ্রেডেশন, তাই তো? হ্যাঁ স্যার, এবার ডাইজোনিয়াম। তারপর ডাইজোনিয়াম করব। আচ্ছা, তারপরে এটাতে ডাইজোনিয়াম করব। হ্যাঁ, তারপরে ওয়াটার দিয়ে হিট করলে হয়ে যাবে। ঠিক আছে ঠিক আছে, গুড। তারপরে ওয়াটার দিয়ে হিট করে দেবো, তাহলে এটা তৈরি হয়ে যাবে। বাহ, ভেরি গুড। কি অ্যাসিডোফেনন থেকে বেনজাইল অ্যালকোহল।
স্যার বলবো? হ্যাঁ বল। স্যার প্রথমে কেএমএন এর উপর দেবো। আগেরটা আরেকবার দেখাবো দাঁড়া একটু। হ্যাঁ এতে কি করব? স্যার প্রথমে কেএমএন এর উপর দিয়ে তারপর এলএইচ দিয়ে দিলে হয়ে যাবে না স্যার? না, কেএমএন ভোট দিয়ে এখানে অক্সিডাইজ করা যাবে না, এটা কিটোন আছে। স্যার বলবো কিটোন আছে, হবে না। হ্যাঁ বল। না, আচ্ছা স্যার একটু ওয়েট করুন। না স্যার আপনি স্যার বলে দিন। স্যার এক সেকেন্ড স্যার, একটু 1 মিনিট ওয়েট করুন স্যার। ঠিক আছে, 1 মিনিট ওয়েট করলাম। স্যার হ্যাঁ স্যার প্রথমে স্যার ক্লিমেনসন দিয়ে তারপর স্যার যদি আমি অক্সিডেশন করি, ক্লিমেনসন নিয়ে গিয়ে কি করে তারপর স্যার যদি আমি স্যার ক্লিমেনসন রিডাকশন যদি করি স্যার, উপরে স্যার দুখানা সি চলে আসবে। তারপর স্যার যদি আমি কেএমএন এর প্রতি অক্সিডাইজ করি স্যার, একটা সি হয়ে যাবে, সি ডবল এইচ। তারপরে স্যার যদি এলএইচ দিয়ে দিই তাহলে স্যার সিএইচ টু এইচ হয়ে যাবে না স্যার? হবে? তার থেকে ভালো প্রসেস আমি বলছি, এটাকে হ্যালোফর্ম রিয়াকশন করে নেওয়া। করে নিলে কি হবে না, এইটা এইটা এটা পরিষ্কারভাবে এটা পরে যদি এইচ প্লাস দিয়ে দিই, এটা অ্যাসিড চলে আসবে, এটা একটা স্টেপে হয়ে যাবে। পরে লিখে ও যেটা বললো ওটাও ঠিক বলেছে, খারাপ বলেনি, ওটাও করা যাবে। তবে COCH3 আছে তো, হ্যালোফর্ম রিয়াকশনটা করলে কিটোনকে অক্সিডাইজ করাটা ভালো না। ক্লিমেনসন রিডাকশন অ্যাকচুয়ালি রিয়াকশনটা খুব ভালো না, মানে রিয়াকশন খুব স্লো প্রসেস ক্লিমেনসন রিডাকশনটা। সেই তুলনায় হ্যালোফর্ম রিয়াকশনটা অনেক ফাস্ট রিয়াকশন, বেটার হলো এটা করাটা। তো লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়ে CH2OH হয়ে গেল।
এন প্রোপানল থেকে টার্সিয়ারি বিউটানল। স্যার হ্যাঁ স্যার প্রথমে ডিহাইড্রেশন হবে স্যার। আচ্ছা স্যার ডিহাইড্রেশন করে তারপরে স্যার HBr পারক্সাইড দেবো, তারপরে স্যার আবার আবার করে দেবো, হাইড্রোলাইসিস করে দেবো। পারক্সাইড দিলে তো আবার সেই ধারেই চলে আসবে। হ্যাঁ সরি 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 ভুল বলেছি স্যার, এক সেকেন্ড স্যার। স্যার একটা ট্রাই করবো স্যার। ফার্স্টে ওই ডিহাইড্রেশন করে তারপরে স্যার তারপরে HBr দেবো শুধু। হ্যাঁ তারপরে তাহলে ওই মাঝখানে আসবে, তাহলে ওটাকে অ্যাকুয়াস কেওইস দিলে OH আসবে। ওটাকে ওটাকে স্যার অক্সিডেশন করলে কিটোন আসবে। কিটোনের সাথে মিথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড দিলে OMGX আছে, ওটাই হাইড্রোলাইসিস করলে। ঠিক আছে, এই মেন কাজ হচ্ছে এই ওএইচটাকে এইখানটায় ঘুরিয়ে নিয়ে আসতে হবে, তাহলেই তোর হয়ে যাবে। এটা ওই জায়গাটাতেই কায়দা। এখানে তুই কনসেন্ট্রেট H2SO4 দিয়ে হিট করলে এখানে ডাবল বন্ড হয়ে যাবে। ডাবল বন্ড হয়ে যাওয়ার পরে এখানে যদি HBr দিস তাহলে CH3CH এইখানটায় বিআর, এখানে CH3, এরকম হয়ে গেল। এবারে এতে অ্যাকুয়াস কেওইচ, তাহলে তোর দাঁড়াচ্ছে CH3CHOH CH3, যাকে কিনা তুই যদি অক্সিডেশন করিস তাহলে কিটোন হবে। কিটোন থেকে এটাতে যেতে গেলে ওই মিথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড তারপরে H3O+ করে এখানে তুই চলে আসতে হবে। করে নে। স্যার স্যার হ্যাঁ বল। স্যার বলছি পরের দিনে সলিউশন বা ইলেকট্রোকেমিস্ট্রি এরকম কোনো একটা চ্যাপ্টার রিভিশন করিয়ে দেবেন। সলিউশন, আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার। সলিউশন করিয়ে দেবো। হুম এটা লেখা হয়ে গেছে? হ্যাঁ স্যার ডান। আইসোপ্রোপানল টু ইথানল।
স্যার বলবো? হ্যাঁ বল। সে একটু বড় হতে পারে, মানে অ্যাসিড থেকে করে নিয়ে আসবো। বল, স্টেপ গুলো ঠিক থাকলে আমাদের প্র্যাকটিস করছি। আচ্ছা স্যার, ফার্স্টে ডিহাইড্রেশন করে ডবল বন্ড আসবে, তারপরে ওটাতে HBr পারঅক্সাইড দিলে মানে টার্মিনাল পজিশনে বিআর আসবে, তারপরে অ্যাকুয়াস কেওইস দিলে ওইচ আসবে। তার তারপর না স্যার, অ্যাকুয়াস কেওইস দেবো না স্যার, ওই বিআরটাকে না স্যার, অ্যাকুয়াস কেওইস দিলে ওইচ আসবে, তারপরে ওটাকে অ্যাসিড করা যাবে KMnO4 দিয়ে, তারপরে ওটাতে লিকুইড অ্যামোনিয়া দিলে CONH2 হবে, তারপরে ওটাতে Br2KOH দিলে NH2 হবে, তারপরে স্যার ডায়াজোডাইজেশন করলে ওটা অ্যালকোহল চলে আসবে। আইসোপ্রোপানল আইসোপ্রোপানল টু ইথানল, এটা বানাতে হবে তো। প্রথম হ্যাঁ ডিহাইড্রেশনটাই করা ভালো। ডিহাইড্রেশন করা ছাড়া আর কোনো এখানে রাস্তা নেই। এবার এখানে ওজোনোলাইসিস কর, তাহলে কি হবে, অ্যাসিটালডিহাইড প্লাস ফর্মালডিহাইড হবে, একে সেপারেট করে অ্যাসিটালডিহাইডটা নিয়ে নে, অসুবিধা নেই, দুটোর বয়লিং পয়েন্ট আলাদা। তো অ্যাসিটালডিহাইডটা এখানে তুই পেয়ে গেলি, তাকে তুই লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দে, তাহলে ইথানল। এটাই ভালো। হ্যাঁ স্যার, এটাই বেশি ভালো, করতে ওটা করতে স্যার বড় হয়ে যাবে। করতে করতে নানান রকমের প্ল্যান চলে আসবে, হ্যাঁ প্র্যাকটিস জরুরি। স্যার, পরীক্ষায় এরকম লিখে দেয় কোশ্চেনে? হ্যাঁ লিখে দেয়, অনেক সময় লিখে দেয়।
স্যার বলে দেবেন? পারবি না? ফেনল থেকে টলুইন বানাতে হবে। ফেনল থেকে সহজে তুই অ্যানিলিন বানাতে পারবি অ্যামোনিয়া জিঙ্ক ক্লোরাইড দিয়ে 325 ডিগ্রিতে। এখান থেকে তুই অ্যানিলিন তৈরি হয়ে যাবে। অ্যানিলিনের ডায়াজোনিয়াম সল্ট করবি, NaNO2 ডাইলুট HCl এইসব করবি 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস। এইসব করে এখান থেকে N2 প্লাস Cl মাইনাস এটাতে যেতে পারবি। এইবারে তুই এখানে CuCN আর KCN দিয়ে সায়ানাইড করবি। CN এর মধ্যে SnCl2 আর HCl কনসেন্ট্রেট দিয়ে CHO হবে। এইটাকে যদি তুই ক্লিমেনশন করিস জিঙ্ক অ্যামালগাম কনসেন্ট্রেট HCl, তাহলেই টলুইন হয়ে যাবে। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার এটা ভালো স্যার। কনভার্সনটা ভালো। বেনজিন দিয়ে গেলে তো এখান থেকে ওএইচটা যা সরিয়ে দিয়ে হ্যাঁ অ্যাসিডের জিঙ্ক, কাপ অ্যালকাইলেশন। হ্যাঁ ওটা তো ওটা তো স্যার 11 এর হয়ে যেত তার। ঠিক আছে, এবারে দেখ মিথাইল অ্যালকোহল থেকে ক্লোরো অ্যাসিটিক অ্যাসিড, এটা এসেছিল পরীক্ষায়। মিথাইল অ্যালকোহল থেকে ক্লোরো অ্যাসিটিক অ্যাসিড। স্যার এটাকে ফার্স্টে সিএল করে তারপরে সিএন দিয়ে ওটাকে হাইড্রোলিসিস করে HBz রিঅ্যাকশন করে দিলে হয়ে যাবে। হ্যাঁ, এটা ঠিক বলেছিস। এখানে আমরা PCl5 দিয়ে দেবো, CH3Cl, তারপরে KCN দিয়ে দেবো CH3CN, তারপরে ওয়াটার H+ দিয়ে CH3COH। এবারে হচ্ছে তোর HVZ রিয়াকশন, মানে রেড ফসফরাস ক্লোরিন দিয়ে ব্যাস হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। ভেরি গুড। আচ্ছা, কয়েকটা কম্পাউন্ড দিচ্ছি আমি, সেগুলোকে বয়লিং পয়েন্ট অনুযায়ী সাজাবি।
1, এটা 2, এটা 3, যদি 4 হয় তাহলে অর্ডারটা কিরকম হবে? বয়েলিং পয়েন্ট অর্ডার সব থেকে কার বয়েলিং পয়েন্ট বেশি হবে এখানে? স্যার অ্যালকোহল। অ্যাসিড। হ্যাঁ, তমজিৎ কি বলছে? অ্যাসিড। অ্যাসিডের বেশি হবে, 3 সব থেকে বেশি হবে। অ্যাসিডে দুদিক দিয়ে হাইড্রোজেন বন্ড হয়, ধর আর সি ও ও এইচ, আর একটাতে আর সি ও এইচ ডাবল বন্ড, ও এদিক দিয়ে হাইড্রোজেন বন্ড, এদিক দিয়ে হাইড্রোজেন বন্ড হয়। এটা এরকম ভাবে ডাবল অনেক স্ট্রঙ্গার হাইড্রোজেন বন্ড হয়, কিন্তু অ্যালকোহলে কিন্তু অত স্ট্রঙ্গার হাইড্রোজেন বন্ড হয় না। এইটা প্রথমে অ্যাসিডটা যাবে, তারপরে অ্যালকোহলটা যাবে, তারপরে অ্যামিনটা যাবে, তারপরে ইথারটা যাবে, লাস্টে ইথার আসবে। ইথার লাস্টে হবে বয়েলিং পয়েন্টের অর্ডার। ওকে স্যার। মিথানল আর ইথানলের মধ্যে কিভাবে ডিস্টিংশন করবি? একটা কেমিক্যাল টেস্ট দিয়ে। আয়োডোফর্ম, নিশ্চয়ই এটা আয়োডোফর্ম টেস্ট দেবে। এবারে তুই ইথানল ভার্সেস অ্যাসিটোন, ইথানল অ্যাসিটোনকে কি করে তুই ডিস্টিংশন করবি? স্যার লুকাস টেস্ট দিয়ে করা যায়। লুকাস টেস্ট তো প্রাইমারি অ্যালকোহলে দেয় না, প্রাইমারি অ্যালকোহলের ক্ষেত্রে তো লুকাস টেস্ট করা যাবে না। ইথানল তো প্রাইমারি অ্যালকোহল। আচ্ছা সোডিয়াম বাইকার্বনেট টেস্ট হবে? বাইকার্বনেট দিলে কি হবে? কিছুই হবে না, কোনটাতেই কিছু হবে না। সোডিয়াম বাইকার্বনেট তো অ্যাসিডে দিলে কার্বন ডাই অক্সাইড বেরোয়, তো কেউই অ্যাসিড না। সরি, হ্যাঁ স্যার সেটাই। সোডিয়াম বাইকার্বনেট তো অ্যাসিডে দিলে কার্বন ডাই অক্সাইড লিবারেট করে, এরা তো কেউই অ্যাসিড নয়। একটা অ্যালকোহল, একটা তোর কিটোন। স্যার 2,4-DNP টেস্ট করা যায়, কিটোনটা দেবে, এটা দেবে না। পারিস, খুব একটা ভালো নয়। আমি একটা বলে দিচ্ছি তোকে, ভালো টেস্ট বলে দিচ্ছি, এটা কিন্তু অনেক জায়গায় ইউজ করে। 2,4-DNP টেস্ট এমনিতেই ভালো নয়, ও দিতে চায় না। আমাদের করিয়েছে তো ল্যাবে, ভালো হয় না, অনেকক্ষণ ধরে হিট করতে হয় ইত্যাদি ইত্যাদি। আমি বলছি একটা ভালো টেস্ট বলে দিচ্ছি তোকে, সেটা হচ্ছে যে
এই ইথাইল অ্যালকোহল এইটাতে আয়োডিন সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে আয়োডোফর্ম দেয়, কিন্তু এই সোডিয়াম হাইড্রোক্সাইডের জায়গায় যদি তুই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ইউজ করিস তখন আয়োডোফর্ম টেস্ট দেবে না। কিন্তু অ্যাসিটোন মানে কিটোন, এটা কিন্তু তোর আয়োডিন আর তার সাথে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিলেও কিন্তু এটা আয়োডোফর্ম টেস্ট দেবে, ইয়েলো প্রেসিপিটেট এটা দেবে। আর না হলে 2,4-DNPটাও ইউজ করতে পারিস, ইউজ করা যাবে না তা না, ইউজ করতে পারিস। এটা ভালো টেস্ট, এই টেস্টটা ইউজ করা হয়, এটা ল্যাবরেটরিতে করা যায়। সোডিয়াম হাইড্রোক্সাইডের জায়গায় অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ইউজ করতে হবে, জাস্ট এইটুকুই। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ইউজ করলে এটা কিন্তু রিয়াকশানে ইয়ে হবে, কিটোন দেবে কিন্তু অ্যালকোহল দেবে না। কিটোনে ডাইরেক্টলি কিটোমিথাইল গ্রুপ আছে, অ্যালকোহলে তো ডাইরেক্টলি কিটোমিথাইল গ্রুপ নেই, সেই জন্য অ্যালকোহল কিন্তু এই টেস্টটায় রেসপন্ড করবে না। তোকে আর একটা বলছি আমি, ফেনল ডিস্টিংশন হচ্ছে ফেনল অ্যান্ড পিক্রিক অ্যাসিড, এই দুটোর মধ্যে কিভাবে ডিস্টিংশন করবে, এটা কিন্তু অনেক জায়গায় দিয়েছে। স্যার অ্যাসিডিটি, স্যার পিক্রিক অ্যাসিডে সোডিয়াম বাইকার্বনেট দিলে কার্বন ডাইঅক্সাইড করবে, ফেনল করবে না। ফেনল করবে না স্যার, মানে কার্বন ডাইঅক্সাইড লিবারেট করবে না। হ্যাঁ ঠিকই বলেছিস, ফেনলে কিন্তু ফেনল একটা উইক অ্যাসিড, এর মধ্যে কিন্তু সোডিয়াম বাইকার্বনেট দিলে কার্বন ডাইঅক্সাইড লিবারেশন করবে না। কিন্তু পিক্রিক অ্যাসিড কিন্তু ভালো রকম স্ট্রঙ্গার অ্যাসিড, নাইট্রো গ্রুপ 3টে থাকার জন্যে এ অনেক বেশি স্ট্রং, ভেরি গুড। সোডিয়াম বাইকার্বনেট দিলে এটা কিন্তু কার্বন ডাইঅক্সাইড লিবারেট করবে। কিন্তু ফেনল আর পিক্রিক অ্যাসিডকে ডিস্টিংশন করার ক্ষেত্রে এটা ইউজ করা যেতে পারে যে সোডিয়াম বাইকার্বনেট দিয়ে কার্বন ডাইঅক্সাইড লিবারেশন। স্যার লিবারম্যান নাইট্রোসো টেস্ট দিয়ে হবে না স্যার? লিবারম্যান নাইট্রোসো টেস্ট দিয়ে কাকে আইডেন্টিফাই করবি? ফেনল দেবে আর ওই পিক্রিক অ্যাসিড দেবে না কেন? কারণ স্যার ওই টেস্টের সময় তো নিচের দিকে স্যার নাইট্রোজেন লাগে। না, পিক্রিক অ্যাসিডও দেবে, যদি প্যারা পজিশন অফ থাকে তো অন্য পজিশন মেটা পজিশনেও ঢুকে যাবে। আচ্ছা ঠিক আছে স্যার। স্যার ও কি বললো স্যার? ও লিবারম্যান নাইট্রোসো টেস্টের কথা বলেছে। লিবারম্যান নাইট্রোসো টেস্ট ফেনল দেয়, ওএইচ গ্রুপ থাকলেই দেয়, এতে ওএইচ গ্রুপ আছে এতে ওএইচ গ্রুপ আছে। স্যার ওদের রিএজেন্ট কি লাগে? ওতে রিএজেন্ট লাগে হচ্ছে নাইট্রাস অ্যাসিড দিতে হয়, নাইট্রাস অ্যাসিড দিয়ে তারপরে H2SO4 দিতে হয়, তারপরে সোডিয়াম কালার রেড হয়, আবার সোডিয়াম হাইড্রোক্সাইড দিতে হয়। একদম একটা বাজে টেস্ট ওটার কোনো দরকার নেই, ওটার কোনো প্রয়োজন নেই। এছাড়া তুই এখানে ডিস্টিংশন করার ক্ষেত্রে তোকে যদি দেয় যে এই দুটো ওয়ান প্রোপানল আর 2 প্রোপানল, এই দুটো যদি দেয়, 1 পজিশনে প্রোপানল, এটা 1 2 পজিশনে প্রোপানল। স্যার এটা আইডোফর্ম হবে না স্যার? কে আইডোফর্ম দেবে? এইটা আইডোফর্ম দেবে, এইটা আইডোফর্ম দেবে। ভেরি গুড, আয়োডিন NaOH।
কিছু রিয়াকশন তুই মাথায় রাখলেই হয়ে যাচ্ছে, কিছু রিয়াকশন মাথায় রাখলেই তুই পেরে যাবি। একটা প্রশ্নের উত্তর দে যে এই ইথারটা তুই কি করে বানাবি? কি কি নিয়ে এই ইথারটা বানানো যাবে? স্যার CH3 ওই মানে ওই নিও গ্রুপটার সাথে ON এ থাকবে আর একটা থাকবে CH3CH2Br, তাহলে হবে না? হ্যাঁ, এইটার সাথে O মাইনাস Na প্লাস আর CH3CH2Br। উইলিয়ামসন ইথার সিনথেসিস সবসময় অ্যালকক্সাইডটা বড় সাইজের নিতে হবে, অ্যালকক্সাইডটা বড় সাইজের নিতে হবে। সেই জন্য একবার একটা প্রশ্ন দিয়েছিল যে ডাই টারশিয়ারি বিউটাইল ইথার তৈরি করা যায় না বা ইথার সিনথেসিস। উইলিয়ামসন ডাই টারশিয়ারি বিউটাইল ইথার cannot be prepared by Williamson's ether synthesis। তুই যদি ডাই টারশিয়ারি বিউটাইল ইথার নিস তাহলে সেক্ষেত্রে কিন্তু ইথার তৈরি করতে যাস তাহলে তো তোকে এই রকমই নিতে হবে, দুটোই নিতে হবে। হ্যাঁ, হবে না স্যার, কারণ SN2 মেকানিজম হয় এখানে। হ্যাঁ, এটার সাথে CH3Br নিতে হবে। এখন এটা ভালো অ্যালকালি, এর প্রেজেন্সেই এটা কিন্তু ডাবল বন্ডেড কম্পাউন্ড হয়ে যাবে। সেই জন্য ডাই টারশিয়ারি বিউটাইল ইথার এটা তৈরি করা যাবে না। যাকে আমি বেশ কিছু এরকম প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। পরের ক্লাসে তাহলে আমরা সলিউশনটা একটু পড়ে রাখিস। সলিউশন বলে যে চ্যাপ্টারটা আছে সেটা কি পড়তে হবে, রিভিশন। আর এটার পিডিএফটা আমি অ্যালকোহলের ওর পিডিএফটা আমি পাঠিয়ে দিচ্ছি। এটা যেটা এক্সট্রা বোর্ডে লিখলাম সেটা যাবে না, কিন্তু বাকি এইখানে যেটা লিখেছিলাম এইগুলো যেগুলো দেখিয়েছিলাম এইগুলো সবই আমি পিডিএফের মধ্যে দিয়ে দিতে পারবো। এখানে যা যা আছে সবই পিডিএফের মধ্যে চলে যাবে। অ্যালকোহল ফেনল ইথার রিভিশন বলে যেগুলো দিয়েছি সেগুলো চলে যাবে। ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্ত থাকলো। পরের দিনকার সলিউশনটা রিভিশন করবো। ওকে স্যার, গুড নাইট। গুড নাইট।